ওকে, তো সবাইকে আবার গুড ইভিনিং। তো আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়ছি, তাই তো? ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়ছি এবং আমরা হোম নামক যে কবিতাটি, এনার রাইটার কে মনে আছে? রাইটারের নাম কি? ওয়াটসন ওয়াটসন শিয়ার। হ্যাঁ, শায়ার। হ্যাঁ, তাহলে ওয়াটসন ওয়াটসন শায়ার। হ্যাঁ, ওয়াটসন শায়ার। ইনি কোন দেশীয় রাইটার বলতে পারবা? হুম, কোন দেশীয়? সোমালিয়ান ব্রিটিশ। মালি। হ্যাঁ, সোমালি, সোমালিয়ান। তাই তো? কিন্তু সোমালিয়ান তিনি বসবাস করেন কোথায়? বর্তমানে ব্রিটেনে। লন্ডনে লন্ডন। বসবাস করছে। ইংল্যান্ডে, তাই তো? ব্রিটেনে। জি। ব্রিটিশ। হ্যাঁ, তাহলে তার পিতামাতা হচ্ছে ওইরকম আফ্রিকার সোমালি। তারা উদ্বাস্তু অবস্থায় এসে এখানে উঠছে নাকি? হুম। জি স্যার। তো আশা করি শীটটা সবাই পড়েছো তো, যে শীটটা দিয়েছিলাম। হুম। সবাই কি পড়ছো? শীট হোক, বই স্যার থেকে একটা হোক। কথা, শীটটা পাইনি আমি। শীটটা পাওনি বলতে, এটা তো গুগল ক্লাসরুমে দেওয়া আছে, না পাওয়ার কি আছে? নাকি আমি দেই নাই? শীট দেওয়া হয়নি? আর আমার ক্লাসরুমে না আমার ওপেন হয় না। ক্লাসরুম ওপেন হবে না কেন? সেটা তো আমাকে তাহলে জানাতে হবে যে তোমার কি সমস্যা হচ্ছে। এই যে এখানে স্যার গুগল, বারবার খালি রিপোর্ট দিতে বলে। এই যে এখানে হ্যাঁ বলো। স্যার খালি রিপোর্ট দিতে বলে তাহলে সেটা তোমার ফোনের ক্লাসরুমে ওপেন সমস্যা। করলে। তাহলে এটা তোমার ফোনের সমস্যা। যদি আমার এখানে সমস্যা হতো তাহলে তো সবার সমস্যা হতো, তাই না? জি। হ্যাঁ, তাহলে নিশ্চয় তোমার ফোনের সমস্যা। হয়তো ফোনটাকে তুমি আবার নতুন করে মেমোরি টেমোরি একটুগুলো ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কারণ সমস্যা হলে সেটা তো সমাধান করতে হবে তাড়াতাড়ি, তা নাহলে তো পড়া পিছিয়ে যাবে। পিছানোর কিন্তু সুযোগ নাই, খুব তাড়াহুড়ো চলতেছে। পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াহুড়ো চলে আসতে পারে। এই জন্য আমার পড়ানোর সাথে সাথে যদি না যেতে পারো তাহলে কিন্তু খবর আছে। বাংলা কথা বললাম একটু, হ্যাঁ? জি স্যার, ঠিক অতএব আছে। খবর যাতে না শুনতে হয় সেই জন্য যে পড়াগুলো দিব দ্রুত পড়ে ফেলতে হবে। তো যাই হোক, আমি যেহেতু একটু প্রশ্ন দিচ্ছিলাম, কিন্তু প্রশ্ন আপাতত একটু দিতে পারছি না, কারণ প্রশ্নের ধরনটা একটু যেহেতু চেঞ্জ হয়েছে, তাই একটু সময় দিতে হবে। আগে বুঝে নিই যে আসলে সবগুলো ব্রড থাকবে নাকি ব্রডের ভিতরেও ছোটখাটো বিষয়গুলো থাকবে, সেটা আমরা বুঝে তারপরে কোশ্চেন আনসারগুলো দিব। তার আগ পর্যন্ত আমরা এগুলো আপাতত পড়ে নিই, ঠিক আছে? হুম। জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এখনো দেখা যাচ্ছে 3-4 মাস চলে যাচ্ছে, এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি আসলে কোথায় কি দিবে, কি হবে। বইগুলোও হয়তো বা আবার কি জানতে স্যার হতে পারে, কে কে জানে। হ্যাঁ, বলো। স্যার যেহেতু প্রশ্নের চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমরা কি আগে যে শর্ট কোশ্চেন তারপর ব্রিফ কোশ্চেন এগুলো কি পড়তে থাকবো? না, ব্রিফ কোশ্চেন আপাতত পড়ার দরকার নেই। পড়লে ব্রডটাকে গুরুত্ব দিয়ে পড়ো। এখন ব্রডের সাথে যদি শর্ট কোশ্চেন দুটা মিলে হয়তো যদি 10 করে, এরকমটা যদি হয় তখন আমি শর্ট তোমাদের বলবো, কিন্তু ব্রড তো আসবেই, তাই না? ব্রড তো আসবেই। হ্যাঁ। তো ব্রড হিসাবে আমরা আপাতত পড়তে থাকি, ঠিক আছে? আর যেহেতু আমি কোশ্চেনগুলো আচ্ছা আপাতত স্যার, দিচ্ছি। যে সাবজেক্টগুলো হয়ে গেছে মানে পোয়েমস, প্রোজ, সেইগুলোর ব্রড কোশ্চেন গুলো শেষ করবো আমরা। হ্যাঁ, আমি এখনো তো কোশ্চেন দেই নাই, দিয়েছি। হুম। এখনো স্যার যেহেতু না, আমি, লাঞ্চন দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর ওই সেগুলা হ্যাঁ, যেগুলো দেওয়া হয়েছে লাঞ্চন। হ্যাঁ, আমি তো ওই যে আপনাকে বলছিলাম যে অসুস্থতার কারণে আমি এক্সাম দিতে পারিনি, আজকে এক্সামটা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, সমস্যা নেই। আমি ধারাবাহিকভাবে দেখছি, অনেকের দেখা হয়েছে, অনেকের এখনো বাকি আছে, দেখি। একটু ব্যস্ততার জন্য ধীরে ধীরে দেখতে হচ্ছে, সমস্যা না। তো এই জন্য তোমাদের আপাতত টেক্সটগুলো একটু শিটগুলো ভালো করে পড়ো। যদি কোশ্চেন কোনোভাবে ক্রিয়েটিভ হয়, সেখানে যদি এরকমটা হয়ে থাকে, হ্যাঁ, যে 1 মার্ক, তারপর 2 মার্ক, তারপর 3 মার্ক, তারপর 4 মার্ক, এভাবে হয় না ক্রিয়েটিভ কোশ্চেন? এরকমও যদি দিয়ে থাকে তাহলে দেখে ওর ভিতরে ব্রডও এসে যেতে পারে কিনা। যেহেতু ওখানে এরকম ব্যাপারটা, একটু মিউট রাখো মালিয়া খান, মিউট রেখে কাজ করো। হুম। স্যার, হ্যাঁ, বলো। আমি তো অনেক লেটে শুরু করছি, আমার তো অনেক গ্যাপ রয়ে গেল। এই দোষটা কি আমার না তোমার? না, আমি কি রেকর্ড ক্লাসগুলো করব? তোমার কি মনে হয়? আমি রেকর্ড ক্লাস করতেছি। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা যদি হয় তাহলে আপনাকে জানাবো। হ্যাঁ, সেটা জানাবা। আর যদি ইয়া হয় তাহলে পরে যখন রিভিশন ক্লাস হবে তখন সমাধান নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যদি ছোটখাটো সমস্যা হয় সেগুলো আমাকে জানাবা, কিন্তু বড় সমস্যা হলে সেগুলো রিভিশন ক্লাস বা এই সময় আসলে সেগুলো সমাধান নিতে হবে, ঠিক আছে? এখন তুমি তো জানোই যে ভর্তি হয়েছে কবে, আর এখন কত মাস চলে গেছে, তাই না? তুমি জানো না?
এখন তুমি হ্যাঁ যেহেতু পিছনে পড়েছো তাহলে তো একটা বাস্তব যে তুমি পিছনে পড়ে গেছো, এখানে কি আর এই কথা বলার কোনো ইয়ে আছে, উপকারিতা আছে বলো? তুমি নিজেই জানো না যে তুমি বিষ খেয়ে ফেলেছো, এখন হয় বিষ তুলতে হবে আর নয় মরতে হবে, তার এছাড়া তো কোনো কাহিনী নেই, আছে বলো? হ্যাঁ। না হ্যাঁ, তো সেই হিসাবে ওগুলো বলার কোনো কাহিনী নেই, অতএব তুমি এখন যে কোনো ভাবে হোক পড়াগুলোকে কমপ্লিট তোমার নিজ দায়িত্বে করে নিতে হবে। হ্যাঁ, আর বর্তমান ঠিক আছে ক্লাসগুলো তোমাকে করতে হবে। এই ওকে। আচ্ছা তো যদি এই হোম পয়েন্টটা নিয়ে কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলো, না হলে আজকে থেকে আমরা আমাদের যে লিটারি টার্মস আছে ওগুলো আমরা কিছু পড়া শুরু করবো, ঠিক আছে? লিটারি টার্মসের মোটামুটি 50-60% আমরা পড়ে ফেলবো, তারপরে আমরা রাইটিং স্কিলসে যাব আর কি। তো যদি কারো সামনে থেকে একটু হাত তোলো যে হোম পয়েম নিয়ে যদি কারো কোনো আপত্তি বিপত্তি, কোনো জায়গায় বুঝনি, এরকম বিষয় যদি থেকে থাকে বলতে পারো। আরাফাত রহমান একটু হাত তুলেছিলাম মনে হচ্ছে, কিছু বলবা? স্যার স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ওই হচ্ছে ওয়ারসন শায়ারের জন্ম তো কেনিয়ায়, তাহলে কি মানে ওর বাবা মা সোমালিয়া থেকে ব্রিটেন যাওয়ার পথে মানে হচ্ছে কেনিয়াতে অবস্থান ছিল তখন জন্মগ্রহণ করেছে এমন কিছু? এটা হচ্ছে প্যারেন্টাল ব্যাপার, ওখানে তো ওইরকম ভাবে হয়ে ওই সময় হয়েছে না কোন সময় হয়েছে সেটা তো ক্লিয়ার করা নেই, ঠিক আছে তো? জি, জন্মস্থান কেনিয়া তো, কিন্তু ওটার কথা পরে আর কোথাও উল্লেখ এখন নাই, তুমি তাই একটু মনে করো, বলতে। হ্যাঁ ওটা যেহেতু উল্লেখ নেই তাহলে তো আমাদের ওটা তো জানা নেই, আছে জানা থাকবে যেটা রাইটার বলেনি বা ইতিহাস বলেনি, সেটা কি তুমি কোনোভাবে পাবা বলো? আচ্ছা স্যার। ওই জন্য যেমন ইনফরমেশন যেভাবে দেওয়া আছে ওইভাবে, আর নাই তোমাকে এখন গবেষণা করতে হবে না, খুব গভীরে কোনো জায়গায় সার্চ করতে হবে, এছাড়া কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওগুলো নিয়ে অত টেনশন করার কিছু নাই। মেহেরুন্নেসা তানিয়া কিছু বলবা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে প্রথম ক্লাসে। আচ্ছা ভেরি গুড, তাহলে দেখো কিছু বুঝতে টুঝতে পারো কিনা। স্যার আগের গুলো পয়েম কি সব শেষ হয়ে গেছে পড়ানো? তুমি গুগল ক্লাসরুমে ঢুকছো? জি জি জি। তাহলে ওখানে গেলে বুঝতে পারবে যে কয়টা পড়ানো হয়েছে, আমি বলবো না, তুমি নিজে আচ্ছা খুঁজে মানে দিবা। না না, আজকে যেহেতু ওই লিটারি টার্মস পড়ানো মানে পড়াবেন বলতেছেন, তো এই জন্য জিজ্ঞেস করতেছি পয়েম কি আর পড়ানো হবে নাকি এগুলাই? অবশ্যই পড়ানো হবে, তুমি ক্লাসগুলো করতে থাকো, সব বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। শুধু তো আমাদের অর্ধেক হয়েছে, পয়েম অর্ধেক পড়ানো হয়েছে, এখন পয়েম যেহেতু আচ্ছা পড়িয়েছো তার উপর ভিত্তি করে আমরা কিছু লিটারি টার্ম শিখবো, কারণ লিটারি টার্মগুলো আমাদের কবিতা বুঝতে মানে সুবিধা করবে, কিন্তু যেহেতু কবিতার সাথে এক্সাম্পল হিসেবে আমাকে দেখাতে হবে, সেই জন্য আমাদের কবিতা পড়ে তারপর লিটারি টার্মসে আসছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা কি যেতে পারি লিটারি টার্মসে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই যে পয়েম এবং প্রোজ গুলো আমরা পড়েছি, প্রায় 50% আমাদের হয়ে গেছে তাই না পড়ানো, তাহলে এইগুলো তোমরা প্রতিনিয়ত পড়তে থাকো, প্রতিনিয়ত রিডিং দিয়ে থাকো। কোশ্চেন আনসার এখনই মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে তো? যেহেতু আমাদের কোশ্চেনের একটু প্যাটার্ন চেঞ্জ আসতেছে, এক সপ্তাহ একটু ওয়েট করো, আমি আগে ভালো করে আরো বুঝে নিই, বুঝে নেওয়ার পর তোমাদেরকে জানাবো, তখন তোমরা আমি কোশ্চেন আনসার দিয়ে দিব, সেই প্যাটার্নে তোমরা পড়বা। কোনো এখন হুদাই যেন মুখস্থ না করো, এখন বারবার পড়ো, পড়ে পড়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে তো? যত বেশি বুঝবা তত বেশি সহজ হবে, না বুঝে চুপ মানে মুখস্থ করে। আর অনেকে বলতো স্যার এই যে আপনি ইয়া দিচ্ছেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, এগুলো কি মুখস্থ করব? এগুলো কি মুখস্থ করতে বলেছি আমি? না স্যার, কোনো শুধু কিছু বুঝে না, যাবেন। পারলে কোশ্চেন আনসার যখন করবা তখন শুধু মুখস্থ করবা। কোশ্চেন আনসার তাও আমি মুখস্থ করতে নিষেধ করছি, বেশি বেশি করে পড়ে তারপরে অ্যাবিলিটি অর্জন করতে হবে। মুখস্থ বিদ্যার উপরে যতটুকু পারা যায় ডিপেন্ড করা বাদ দিতে হবে। তারপরে যেহেতু আমাদের মুখস্থের উপরে ডিপেন্ড করে পরীক্ষা দিতে হয়, তো মুখস্থ করবা, কিন্তু অতিমাত্রায় যেন মুখস্থের উপরে ডিপেন্ডেন্ট হয়ে না যাও, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। এত কোশ্চেন, এত তথ্য, এত না বুঝে মুখস্থ করলে মাথায় থাকবে না। এই জন্য বেশি বেশি পড়ো, দেখো অটোমেটিক তোমার মাথায় চলে আসবে এগুলো। মুখস্থ করার উপরে এত চাপাচাপি নেওয়ার প্রয়োজন হবে না, মনে থাকবে এইটা। ওকে, তো তাহলে আমি এখন, স্যার হ্যাঁ বলো। আমাদের এই পোস্ট পোয়েম এর সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এগুলো তো রিডিং পার্টেও আমাদের প্রয়োজন হবে তাই না? সেটা প্রয়োজন হতে পারে, তবে পোয়েট্রি হতে পারে, প্রোজের হবে না। তবে রিডিং স্কিলস তো অবশ্যই, ওটাও যেহেতু রিডিং স্কিলস, এটাও তোমার রিডিং স্কিলস হিসাবে কাজ দিবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আমাদের এই রিডিং স্কিলের ক্ষেত্রেও কি মানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে? সব কিছুতেই চেঞ্জ হবে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ মানে সব কিছুতে চেঞ্জ। শুধু কি একটাই বলেছে যে প্রোজে বা পোয়েট্রিতে এমন উল্লেখ করেছে? স্যার না। তাহলে অতএব চেঞ্জ মানে সবগুলো সাবজেক্টের চেঞ্জ হবে, এমন তো উল্লেখ করে দেয়নি যে শুধু প্রোজের চেঞ্জ হবে বা শুধু পোয়েট্রির চেঞ্জ হবে।
এরকমটা বলে দেয়নি, তাই না? এই জন্যই মোটামুটি আমাদের একটু একটু স্লো যেতে হচ্ছে। আমরা একটু আগে বুঝে নিই যে এরপর কি সিদ্ধান্ত দেয়, তা না হলে বোধহয় পড়ে মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, বরং টেক্সটগুলোর উপর গুরুত্ব দাও, কাজে দিবে। আচ্ছা, আজান শুরু হয়েছে আমার এখানে পাশে, আমি একটু 2 মিনিট পরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। জি স্যার। তো লিটারি টার্মসের ব্যাপারটা আসলে কি? লিটারি টার্মস বলতে আমরা আসলে কি বুঝি? যেমন ম্যাথমেটিক্যাল যে ইয়া থাকে না, ফর্মুলা থাকে না অনেক সময়, বলো। জি স্যার। হ্যাঁ, আমাদের অনেক ফর্মুলা থাকে, তাই না, গণিতের। দেখো, আমরা এই হোম পর্যন্ত পড়েছি, টোটাল 8টা কবিতা কিন্তু আমরা পড়েছি। এখন আমরা আছি এই যে লিটারি টার্মসের মধ্যে। এখন আচ্ছা, সরি, আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিটারি টার্মস আসলে কি জিনিস? হ্যাঁ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে, বুঝতে পেরেছো? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, দেখো, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আসলে কি বুঝি? যখন আমরা কোনো সাহিত্যকর্ম রচনা করি বা যখন কথা বলি, এই কথাটাকে আরো বেশি সুন্দর, আকর্ষণীয় বা বোধগম্য করার জন্য আমরা অনেক সময় কিছু ক্রিয়েটিভ, হ্যাঁ, কিছু মানে কি ল্যাঙ্গুয়েজ স্টাইল ইউজ করে থাকি। হ্যাঁ, যে তোকে একদম পাগলের মতো লাগছে, বা তোকে দেখতে অনেকটা হাতির মতো, তোকে দেখতে অনেকটা হাতির মতো, তা আমি হাতির মতো না বলে তো সরাসরি বলতে পারতাম, তাই না, যে তোকে দেখতে অনেক উঁচু লম্বা এবং খুবই বলিষ্ঠ মনে হচ্ছে, এটা বলতে পারতাম না, বলো? জি স্যার। কিন্তু আমি এক কথায় বলে দিছি কি, যে তোকে দেখতে হাতির মতো লাগতেছে। হ্যাঁ, তো এই যে এইগুলো উপমা যে আমরা ইউজ করে থাকি, আমরা কিন্তু সরাসরি না বলে একটা উপমা বলে দিয়েছি, সেই উপমা দিয়ে অটোমেটিক বুঝতে পারছি যে কি বলতে চাচ্ছে। বলো, তুই তো একটা মির্জাফর, এই যে তুই তো একটা মির্জাফর, তো এটা কি, ও কি আসলে মির্জাফর, বা ওর নাম কি মির্জাফর, বলো? না। নাকি না স্যার। মির্জাফর বলে যে শব্দটা, তার সাথে রিলেটেড কিছু সব মানে তথ্য আছে, তাই না, যে মির্জাফর হচ্ছে কি একজন প্রতারক বা হচ্ছে বিশ্বাসঘাতক। এরকম, তাহলে আমি তাকে বিশ্বাসঘাতক বলতে চেয়েছি। তাহলে এইরকম আমরা কথার ভিতরে আমাদের কথাকে আরো আকর্ষণীয়, বোধগম্য বা আলংকারিক করার জন্য কিছু এরকম ফিগার অফ স্পিচ ইউজ করে থাকি। তা ফিগার অফ স্পিচ ইউজ করার এই যে প্রক্রিয়া বা প্রসেস, এইটাকে বলা হচ্ছে কি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। দেখো, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস বিয়ন্ড দেয়ার লিটারাল মিনিং, মানে সরাসরি কোনো মিনিং নাই, এর ভিতরে কিছু হয়তো ইনার মিনিং আছে, টু ক্রিয়েট আ মোর ভিভিড আর ইম্প্যাক্টফুল মেসেজ। ইট ইনভলভস ক্রিয়েটিং, দেখো, ক্রিয়েটিভ ওয়ার্ডিং দ্যাট রিলাইজ অন ফিগার অফ স্পিচ সাচ অ্যাজ মেটাফোর, সিমিলি, এরকম অনেকগুলো আছে। টু কনভে ডিপার মিনিং, হ্যাঁ, ইভোক ইমোশন অ্যান্ড মেক আইডিয়াস মোর ইমাজিনেটিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, মানে প্রত্যেকটা কবিতা গল্পের ভিতরে কিন্তু আমরা এগুলো পেয়েছি, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু আমরা পেয়েছি। যে সে কোকিলা কণ্ঠী, মানে কি? সুরেলা কণ্ঠে। হ্যাঁ, সুরেলা কণ্ঠ রয়েছে। হ্যাঁ, আরে তোর তো ভেড়া গলা, মানে কি? বিরক্তিকর। হ্যাঁ, তার একটা ভেড়া গলা, হ্যাঁ, হেড়ে গলা, ভেড়া গলা। হ্যাঁ, তোমার চোখ দুটো একদম পটল চেরা, নাকি? মৃগনারায়ণা। হ্যাঁ, মৃগনারায়ণা। হ্যাঁ, তারপর হচ্ছে হরিণের মতো কি জানো কান, নাকি তোমার এরকম, নাকি হরিণটা না, কি বলে? চোখ। চোখ, হ্যাঁ, হরিণের মতো চোখ, মৃগনারায়ণা। হ্যাঁ, হরিণের মতো চোখ, তার গোলাপের মতো সুন্দর, এরকম ভাবে আমরা অনেক কিছুই নির্দেশ করার চেষ্টা করি, যেগুলো দিয়ে আমরা আমাদের মিনিংটাকে আরো বেশি আকর্ষণীয় করি, হ্যাঁ, যাতে এবং বোধগম্য করে থাকি। এইগুলোকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নন লিটারেল। নন লিটারেল মানে হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড এর কোনো মিনিং হয় না, আমরা ওয়ার্ড ধরে মিনিং করি না, আমরা ওইটা দিয়ে ডিপার কোনো মিনিং থাকলে সেটা দিয়ে বিবেচনা করি। যে তুই যে মির্জাফর, আমি মির্জাফর বলতে কোনো ব্যক্তিকে বোঝাইনি, তাকে আমি মির্জাফর দিয়ে একটা শব্দকে নির্দেশ করে, যা লিটারাল মিনিং ওটা নয়, কিন্তু তারপরেও সেটা দিয়ে আমরা ওটাকে নির্দেশ করার চেষ্টা করছি, বুঝতে পারছো? এরকম যেমন ক্যাটস অ্যান্ড ডগস, বলি না আমরা ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, বলো? মুষলধারে বৃষ্টি। মুষলধারে, তাহলে ইট ইজ, তাই তো, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? তো এরকম বিষয়গুলোকে আমরা অনেক পেয়েছি, যেগুলো আমরা, যেমন আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড, মানে কি? আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড,
আমি কি করছি, মেঘের মতো একা একই আসছি, বা ঘুরে বেড়াচ্ছি। একাকী বিচরণ হ্যাঁ, করছে। এখানে একাকিত্ব বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি। তো এরকম ভাবে যে তুমি যেভাবে হাঁটতেছো, এ তো দেখতেছি কাঁকড়ার মতো হাঁটলে হবে না তো, ঠিক আছে তো? মানে কি কাঁকড়ার মতো, কচ্ছপ। কচ্ছপের মতো, বা হচ্ছে শামুকের মতো হাঁটলে হবে না। মানে কি ধীর গতি, ধীরে ধীরে ধীর আস্তে গতি। হাঁটা যাবে না। আরে বাবা, সে যা ঘোড়া দৌড় দিল, এক দৌড়ে। ঘোড়া দৌড় মানে কি? অনেক জোরে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো আমরা, হ্যাঁ, তা ঘোড়া দৌড়, হ্যাঁ, তো ওই ঘোড়া দৌড় মানে কি, সে তাকে বোঝানো হয়েছে সে খুব জোরে দৌড়াতে পারে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এর একটা পারপাস থাকে, এর একটা উদ্দেশ্য আছে যে আমি আকর্ষণ, আমি জোরে, আমি বলতে পারতাম সে খুব দ্রুত দৌড়েছিল, সেটা না বলে আমি বললাম সে একদম ঘোড়ার মতো দৌড় দিল। তাতে কি হচ্ছে, কথাটা আরো বেশি মানে একটা মানে কি বলবো, ফানি হচ্ছে, শুনতে ভালো লাগছে, এরকম বিষয়গুলো এখানে মেনলি চলে আসে। তো এরকম কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজকে আমরা ব্যবহার মানে শিখছি এখানে। যদিও ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক আছে, প্রচুর আছে, তার ভিতর থেকে পরীক্ষায় আসতে পারে তোমাদেরকে ব্রিফ কোশ্চেনে, বিশেষ করে এটা শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেনের সাথে রিলেটেড না, তবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে এখানে কিছু পয়েন্ট হিসাবে আসতে পারে। তাই তো কিছু পয়েন্ট আমরা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে নিয়ে আসবো, কিন্তু এগুলো আমাদেরকে আমাদের ওই সাহিত্য পড়তে সুবিধা করবে আর কি, এগুলো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, কি বলতে যাচ্ছে এই বিষয়টা। তো সবার কাছে কি অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার এই বইটা আছে? আছে স্যার। জি স্যার, আছে। আচ্ছা, যদি থাকে আমরা ওই বইটাতে একটু চলে যাই। এই যে এই বইটা, ঠিক আছে তো? দেখো, কন্টেন্টে আমরা এখানে টোটাল 4টি বিষয় পেয়েছি। প্রথমটা কি? লিটারেচার। লিটারেরি টার্মস। 13 পেজ থেকে শুরু, মানে এখান থেকে শুরু। এখানে এটা যেহেতু ডিকশনারির মতো, এর ইন্ডেক্স বুঝো। ইন্ডেক্স হচ্ছে, আমরা রাইটিং এ পড়বো যে ইন্ডেক্স কি জিনিস। এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে মানে ওয়ার্ডগত একটা ধারাবাহিক বা কি বলবো ক্রনোলজিক্যাল ওয়ার্ডের লিস্ট, যে ওয়ার্ডের লিস্ট অনুসারে আমরা তার পেজ নম্বর খুঁজে পাবো। মনে করো এই জায়গায় যদি আমরা একদম শেষে যাই, শেষে গেলে এইখানে দেখো ইন্ডেক্স দেওয়া আছে, ঠিক দেখতে পাচ্ছ? এই যে হচ্ছে ইন্ডেক্স, এটাকে বলা হয়। এখানে দেখো ওয়ার্ডের লিস্ট আছে এবিসিডি আকারে, হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেওয়া আছে। তো এখানে তুমি মনে করো আজকে আমরা যদি পড়তে চাই হচ্ছে সিমিলি, এটা কি দিয়ে শুরু? বলো। এস। এস। তাহলে আমরা এস এ চলে যাব, এস এ গিয়ে সিমিলিটা খুঁজে নিব। সিমিলি, 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 এই যে এস, তাই তো? সিমিলি কত পেজে বলো তো এটা? 58। তাহলে আমরা এখন চলে যাব 58। তাহলে এইভাবে দেখো, একদম বইয়ের পিছনে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে ওয়ার্ড দিয়ে কোনো টপিককে যদি পেজ নাম্বার নির্দেশ করা হয়, তাহলে সেটাকে বলা হয় কি? ইন্ডেক্স। ইন্ডেক্স। এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, এটা একটা বিষয় কিন্তু। তাহলে 58 পেজে আমরা চলে যাব। পিডিএফ এ যদিও একটু খুঁজতে অসুবিধা, দেখা যাচ্ছে আগে পিছে হয়ে যায়, তোমরা একটু খুঁজে নাও। বের করছি স্যার। 58। আচ্ছা, আমার একটু দেরি হবে কারণ বেশি টানলে বেশি যাচ্ছে। আচ্ছা, এইখানে পেয়েছি সিমিলি। সিমিলি হচ্ছে কি জিনিস সেটা আমরা আগে দেখি। সিমিলি হচ্ছে, মনে করো বললাম তুমি গোলাপের মতো সুন্দর, এই তো? তুমি গোলাপের মতো সুন্দর। তাহলে আমি এখানে তুলনা করেছি দুটা জিনিসের মধ্যে। কে কে কার সাথে তুলনা করা হয়েছে বলো তো? গোলাপ, তাই তো? তুমি এবং গোলাপ, যে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। তাহলে তুলনা হয়েছে কার কার সাথে? ইউ এর সাথে
ইউ আর রোজের রোজের। এই দুজনের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটাকে আমরা বোঝাতে চেয়েছি। সেই কোয়ালিটিটা কি? সৌন্দর্য, সৌন্দর্য। এই যে বিউটিফুল। তাহলে বিউটিফুল এই ওয়ার্ডটা দুইয়ের মধ্যে কিন্তু কমন। এই জন্য আমরা করেছি কি, তুলনা করেছি এবং সাথে আমরা কি করেছি, আমাদের যে কোয়ালিটিটা বোঝাতে চেয়েছি সেটা আমি উল্লেখ করে দিয়েছি। তাহলে এইভাবে যখন দুইটা ডিফারেন্ট জিনিস, রোজ আর ইউ কি এক জিনিস? বলো, এটা হচ্ছে একটা ফুল, ওটা একটা মানুষ, দুটা পূর্ণ বিপরীত জিনিস, তাই না? বিপরীত জিনিস, ডিফারেন্ট জিনিস, একটার সাথে আরেকটা কোনো লিঙ্ক নাই, কিন্তু কোনো না কোনো কোয়ালিটির দিক থেকে যদি আমি মিশিয়ে দেখাতে চাই, তখন আমি কি করতে পারি? তখন এইরকম একটা ফিগার অফ স্পিচ আমরা ইউজ করতে পারি, যে একজনের সাথে একজনের কম্প্যারিজন করা হবে। এই কম্প্যারিজন করে আমরা একটা কোয়ালিটিকে নির্দেশ করব। তাহলে এই যে একটা কোয়ালিটি নির্দেশ করার জন্য দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যে তুলনা, এই তুলনাটাকে বলা হয় কি? সিমিলি। সিমিলি। যেমন বললাম কি, যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এখানে কার কার মধ্যে তুলনা হয়েছে বলো তো? আমি এবং মেঘ। আই আর ক্লাউডের ছিল রোজ, তাই তো? এখানে ছিল হচ্ছে ইউ এবং রোজ, কি বোঝানোর জন্য? বিউটি, বিউটি বোঝানোর জন্য। তেমনি এখানে আই ইকুয়াল টু কাকে করা হয়েছে? ক্লাউড বোঝানোর জন্য কি? ইকুয়াল টু অ্যালোন। হ্যাঁ, লনলিনেস। এদের মধ্যে যে একাকিত্ব সেটা বোঝানোর জন্য ব্যবহার করেছি। বললাম হি ইজ as strong as a lion। তাহলে কি হচ্ছে তুলনা কাকার ভিতর? লায়ন আর লায়ন। লায়ন কি বোঝানোর জন্য? স্ট্রং। স্ট্রেংথ, তাই তো? হ্যাঁ, স্ট্রেংথ বোঝানোর জন্য, শক্তিটা বোঝানোর জন্য। তো এরকম ভাবে আমরা কি যখনই দেখবো এরকম কোনো তুলনা আছে এবং তার সাথে বিশেষ দুটো শব্দ যুক্ত হবে, as এবং like, কি যুক্ত হবে বলো? As আর like এই তুলনার ভিতরে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? সিমিলি। এবং এখানে এই যে কোয়ালিটিটা অনেক সময় সিমিলি উজ্জ্বল থাকতে পারে, ঠিক আছে? তো এই যে কোয়ালিটিটা অনেক সময় উজ্জ্বল থাকতে পারে, কিন্তু বুঝতে পারছো? হ্যাঁ, অনেক সময় উজ্জ্বল থাকতে পারে। আমি যদি বলি যে হি ইজ ইটিং লাইক আ ক্রো, সে কিসের মতো করে খাচ্ছে? কাকের মতো করে। তার মানে এখানে তুলনা হয়েছে হি এবং ইকুয়াল টু কি? ক্রো। কিন্তু তাদের কোয়ালিটিটা কিন্তু এখানে কি করা হয়েছে? উল্লেখ করা হয়নি, উজ্জ্বল করা হয়েছে। কিন্তু কার সাথে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, হি এবং ক্রো এর মধ্যে তুলনা। তাহলে এরকম ভাবে কখনো কোয়ালিটি উল্লেখ থাকতে পারে অথবা কখনো উল্লেখ নাও থাকতে পারে। তবে তুলনার ভিতরে এরকম কি থাকবে? লাইক অথবা অ্যাজ দিয়ে ওই যাকে তুলনা করব তাকে যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে লিংক করা হবে। এরকমটা হলে পারে তাকে আমরা সেই যে সিস্টেমটা বা ফিগার অফ স্পিচের যে ব্যবহারটা, এটাকে বলবো কি? সিমিলি। দেখো বলছে আ সিমিলি ইজ অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন। এক্সপ্লিসিট কেন? কারণ আমরা বুঝতেই পারছি এখানে একটা তুলনা হয়েছে। এক্সপ্লিসিট মানে হচ্ছে বাহ্যিক কম্পারিজন, ঠিক আছে? তো বাহ্যিক মানে কি? বাইরের থেকে আমরা পড়েই বুঝতে পারবো এটা কি একটা তুলনা, ঠিক আছে? তো এখানে কি আমরা বুঝতে পারছি না যে এটা তুলনা হয়েছে? এখানে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ, তার মানে একটা তুলনা হয়েছে বলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন। কাদের ভিতরে হবে? বিটুইন টু ডিফারেন্ট থিংস, মানে দুটো ভিন্ন জিনিস, কিন্তু তাদের ভিতরে একটা কম্পারিজন হবে। ইউজুয়ালি অ্যাজ এবং লাইক আর ইউজড। সাধারণত এখানে কি করা হয়? অ্যাজ এবং লাইক কি করা হয়? ব্যবহার করা হয়। যেমন এখানে একটা উদাহরণ বলা হচ্ছে, উই ডাই, আমরা মারা যাই। কেমন ভাবে মারা যাই? অ্যাজ ইউর আওয়ার্স ডু, যেমন করে তোমার সময় শেষ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কার সাথে তুলনা করা হয়েছে? আমাদের সাথে তোমার সময়ের সাথে তুলনা করা হয়েছে, আওয়ারের সাথে তুলনা করা হয়েছে। যেমন দিন শেষ হয়ে যাচ্ছে, দিয়ে এক সময় সময়টা শেষ হয়ে যায়। যেমন 2025 সালের 13 নভেম্বর আর কি কখনো আসবে পৃথিবীতে? না স্যার। 2025 সালের 13 নভেম্বর আর কখনো আসবে? না স্যার। আর আসবে, কখনোই আসবে না। একইভাবে 2014 সালের 2025 সালের 14 নভেম্বরের মানে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত সময় আর কখনো আসবে? না স্যার, কখনোই আসবে না। তাহলে এই টাইমটা আর কখনোই আসবে না, যেটা আমরা
এই টাইম দিয়ে একটা নামকরণ করেছি। ঠিক ওই রকম ভাবে আমরাও যখন মারা যাব আর কি কখনো আসবো বলো? না স্যার। হ্যাঁ, তাই বলছে দেখো উই ডাই, আমরা মারা যাই। কেমন করে মারা যাই? অ্যাজ ইওর আওয়ার্স ডু, যেমন করে তোমার সময় শেষ হয়ে যায়, আওয়ার শেষ হয়ে যায়, সেভাবে আমরাও মারা যাই। একইভাবে ড্রাই অ্যাওয়ে, আমরা শুকিয়ে যাই। দেখো উই ড্রাই অ্যাওয়ে, আমরা শুকিয়ে যাই। কেমন করে শুকিয়ে যাই? লাইক টু দ্য সামারস রেইন। সামার ট্রেনের মতো। সামারের রেইন কি বেশিক্ষণ থাকতে পারে বলো? না। হ্যাঁ, মনে করো ক্ষণস্থায়ী। গরম, হ্যাঁ চারিদিকে গরম, ওই সময় যদি একবার বৃষ্টি হয়, একটুখানি হয়ে যদি থেমে যায়, সেই বৃষ্টিটা কি মুহূর্তের মধ্যে বৃষ্টির পানি সব চলে যাবে। শুকিয়ে যায়। তো এরকম ভাবে আমাদের শুকিয়ে যাওয়াটা সামার রেনের সাথে তুলনা করা হয়েছে। তার মানে কি এখানে সামার রেনের সাথে তুলনা করা হয়েছে আমাদেরকে, এখানে আমাদের মৃত্যুটাকে তুলনা করা হয়েছে আওয়ারের সাথে। তাহলে এইখানে দেখো একটা কম্পারিজন ঘটেছে। এই কম্পারিজনকে বলা হচ্ছে কি? সিমিলি। এখানে অবশ্যই কি থাকবে? অ্যাজ এবং লাইক থাকবে। তাই বলছে দেখো ইন দিস লাইনস হিউম্যান লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু সামারস রেইন ড্রপস টু সাজেস্ট দ্যাট আ হিউম্যান লাইফ ইজ অ্যাজ ব্রিফ অ্যাজ আ সামার রেইন। যেমন সামার রেইন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দ্যাট ইভাপোরেটস ইন নো টাইম, ইন নো টাইম মানে শীঘ্রই খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে উড়ে যায়। রাইটার ইউজ সিমিলিস ভেরি ফ্রিকুয়েন্টলি বিকজ সিমিলিস হেল্প দেম সাজেস্ট দেয়ার মিনিং, কারণ এখানে একটা মিনিং তুলে ধরতে সাহায্য করে। যেমন এখানে বলছে কি দেখো আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড। এখানে কি হয়েছে দেখো, এখানে analogy between the speaker's wandering and a floating cloud in the following line of Wordsworth daffodils indicate the aimlessness of the speaker and his dreamy mood. তাই তো loneliness, aimlessness সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো এরকম দেখো বলছে কি red as a rose is she, সে কিসের মতো সুন্দর? red as a rose is she, সে একদম গোলাপের মতো লাল। সে কেমন? গোলাপের মতো লাল। লাল। হ্যাঁ, তাহলে এখানে তাকে এবং গোলাপের সাথে তুলনা করা হয়েছে লাল জিনিসটা বোঝাতে গিয়ে। অতএব এইভাবে প্রচুর সিমিলির ব্যবহার আছে। যেমন হচ্ছে দেখো লাইক আ স্টার অফ হেভেন, লাইক আ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট দাও আর্ট আনসিন। দিনের বেলায় কি আকাশের তারা কি দেখা যায় বলো? হেভেন মানে আকাশ, তাহলে আকাশের তারা যেমন ইন ব্রড ডে লাইট মানে কি পুরো দিনের বেলায় নাকি তাকে যেমন দেখা যায় না, তেমনি তোমাকেও কি করা যায় না? দাও আর্ট আনসিন। দাও মানে কি তুমি, আর আনসিন মানে কি তোমাকেও দেখা যায় না। হ্যাঁ, তুমি হচ্ছে আমরা বলি না অনেক সময় তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে গেছো, মানে কি তোমাকে দেখা যায়। হ্যাঁ, তোমাকে দেখা যায় না, তুমি একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছো। এই যে একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু, হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি সিমিলি। তা বলছে লাইক আ পয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, একজন কবি যেমন চিন্তামগ্ন থাকে তেমনি দেখো লাইক আ হাইবোর্ন মেইডেন ইন দ্য প্যালেস টাওয়ার, লাইক আ গ্লো ওর গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ, লাইক আ রোজ। এগুলো কবিতা তোমরা এখনো পড়োনি, যাও আমি জাস্ট এখানে বোঝাচ্ছি। আমরা যে কবিতা পড়েছি সেখান থেকে আমি কিছু উদাহরণ এখানে অ্যাড করেছি, একটু খেয়াল করো। দেখো এই শীটটা আমি দিয়ে দিব। দেখো সিমিলি হচ্ছে কি, সিমিলি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিমিলিস থেকে, যার অর্থ হলো সিমিলার অর লাইক, যার মানে হচ্ছে কি একই রকম নাকি, সিমিলার অর লাইক। সুতরাং সিমিলি দ্বারা দুটি বিষয় বস্তু বা ব্যক্তির মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য প্রকাশ করা বোঝায়। ইন ইংলিশ লিটারেচার আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ in which two essentially dissimilar objects or concepts are explicitly compared with one another to highlight their similarities, না তাদের সিমিলারিটি কে হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়। in this figure of speech like or as are used to compare, তাহলে কম্পেয়ারের জন্য এখানে কি করা হয়? লাইক এবং ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এখানে বলছে লাভ ইজ লাইক ওয়্যার। দেখো আচ্ছা আমরা যে কবিতা পড়ছি সেখান থেকে কি, ও আচ্ছা এখানে থেকে আমি আসলে ওইভাবে খুঁজে পাইনি, এই জন্য অন্য কবিতা থেকে নিয়ে আসা হয়েছে। যেমন এখানে বলছে লাভ ইজ লাইক আ ওয়ার ইজি টু বিগিন বাট ভেরি হার্ড টু স্টপ, মানে কি ভালোবাসা কিসের মতো? যুদ্ধের মতো। সেটা শুরু করা সহজ, হ্যাঁ তাহলে শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন, ঠিক আছে তো? তো এখানে দেখো লাইফ উইদাউট লাভ ইজ লাইক আ ট্রি উইদাউট ব্লসম অর ফ্রুট, তাই তো ফ্রুটের মতো। তাহলে কি জীবনটা হচ্ছে ভালোবাসা ছাড়া জীবনটা কেমন? সেই গাছের মতো যে গাছে কোনো ফুলও থাকে না, যে গাছে কোনো ফলও থাকে না, মানে আনপ্রোডাক্টিভ, তাই তো? এই যে দেখো বলছে হিয়ার লাইফ উইদাউট লাভ ইজ কম্পেয়ার্ড টু আ ব্যারেন ট্রি দ্যাট বেয়ারস নাইদার ফ্লাওয়ার্স নর ফ্রুট জাস্ট অ্যাজ সাচ আ ট্রি ইজ লাইফলেস এন্ড আনপ্রোডাক্টিভ। আ লাইফ উইদাউট লাভ ইজ এমটি, ডাল এন্ড ল্যাক্স জয় অর পারপাস, ঠিক আছে তো? এইখানে আমরা কি পেয়েছি?
আমরা কিন্তু হোম কবিতায় পেয়েছি কিছু, পাইছি না? স্যার সনেট 73 তে কিছু আছে, হ্যাঁ, যেমন আমরা সনেট 73 তে যাই, হ্যাঁ এখানে আছে। ওইগুলো তোমাদেরকে একটু খুঁজে খুঁজে খাতায় লিখে যেতে হবে আমাকে। আমি যে যে ফিগার স্টিচ পড়ানো হবে তোমরা তোমাদের কবিতা থেকে খুঁজে খুঁজে বার করে আমাকে লিখে দিবা আগামী দিন। আচ্ছা দেখি ইন মি দো দেখি তোমরা কি খুঁজে পেয়েছো, কি ব্যাপার, নেটে কাজ করে না? সেখানে আছে, তারপর আরো আছে আমি পড়ছি। কি ব্যাপার, কাজের ভিতরে নাই? আসবে স্যার। এই যে দেখো তো, এই কবিতাটা পড়ে কোথায় আমরা পেতে পারি? শুধু অ্যাজ লাইক দেখলে কিন্তু হবে না, এখানে একটা কম্পারিজন থাকতে হবে, ঠিক আছে তো? এই যে স্যার, ইন মি দো সেস্টেড দ্য টুইলাইট অফ সাচ ডে, এই লাইনটা, তারপর এই লাইনটা। হ্যাঁ বলো কোন জায়গায়, দেখি তোমার as it এটা ইন That- মি thou seest the twilight of such day as after sunset fade in the west, না? দেখো যেমন Yes, sir. সানসেটের পর, তাই তো, কোন দিকে? পশ্চিমে যখন সূর্য ডুবে যায় তখন যেমন হয় দিনের অবস্থা, তুমিও আমার ভিতরে সেরকমটাই দেখতে পাবে, তাই নাকি? এখানে একটা তুলনা আছে না, বলো? জি বলছি, এইখানে এখানে একটা আছে। তুলনা আছে, তারপর হচ্ছে কি এই যেখানে একটা তুলনা আছে নাকি? On এই যে As the death fate whereon it must expire. হ্যাঁ এই যে এখানে, তাই তো? জি স্যার। হচ্ছে কি that on the ashes of his youth doth lie, তাহলে ইউথেও মানে কি অ্যাশেজ, মানে ইউথের অ্যাশ ঠিক ওইরকম ভাবেই থেকে যায় যেমন করে as the death bed whereon it must expire, ডেথ বেডের মতো, ডেথ বেডের মতো আমাদের বডি যেমন পড়ে থাকে, ঠিক আছে তো? তখন ওরকম অ্যাশগুলো, ইউথের অ্যাশগুলো কি পড়ে থাকবে। কারণ কি ইউথের যে অ্যাশ মানে কি, বৃদ্ধকাল মানে কি ইউথের অ্যাশের মতো, অ্যাশ। হ্যাঁ বৃদ্ধ মানে হচ্ছে ইউথের অ্যাশ, ইউথফুলনেস নেই, সেই মানে আলো নেই, গ্লোয়িং ফায়ার আর নেই, সেটা শেষ হয়ে গেছে, শুধুমাত্র এখন ছাই পড়ে আছে। এরকম একটা তুলনা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আরো যদি আমরা একটু হোম কবিতাটা বা এরপর কি কবিতা পড়ছিলাম জানো? তারপর ইলিচি কান্তি আচ্ছা ফার্ন পড়ছিলাম তাই না? ফার্ন হিলে দেখি তো কিছু পাই কিনা। এলে যে সেখানে কম, সেখানে নেই তো। সেখানে একটু কম আছে, দেখো আমরা যদি ফার্ন হিলে দেখি পাই কিনা। নেটে এত ঝামেলা করলে হবে? পোয়েট্রি ফাউন্ডেশন, ফার্ন হিল, ফার্ন হিল, ফার্ন হিল, মানে এগুলো তুমি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো না? এটা হলো বিষয়টা খুবই ছোট। কই গেল জি কবিতা? স্যার, যখন কবিতা পড়ছিলাম তখন আপনি কিছু বলছিলেন, তাই মনে আছে। আচ্ছা কি আসলে এগুলো দেখো, what is this? আচ্ছা যাও, এটা ঝামেলা করতেছে, ওটা এখন আসতেছে না আমার, তাহলে সেই ফোল্ডারে যেতে হবে। হচ্ছে আমরা আরেকটা কবিতা দেখি, আর কি পড়েছিলাম? তো এখানে আছে। হ্যাঁ ওখানে আছে, ওখানে আনতে পারছি না তো, এই জন্য চোখের সামনে আনতে পারছি না। হোম বাই ওয়ারসন শায়ার। হ্যাঁ তোমরা ওগুলো লিখবা এখন, আগামী দিন 2-3টা করে কবিতা থেকে খুঁজে খুঁজে বার করে আমাকে জানাবা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই যেমন করে এই কবিতাটা যদি আমরা একটু খেয়াল করি, এত ডিস্টার্বিং, দেখো এখানে এরকমটা কি আছে, একটু খুঁজে দেখো তো। খোঁজো সবাই। মানে না থাকলেও বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো যে এর ভিতরে নাই, তাই তো? একটা আছে স্যার, অনলি tearing up your post কোন জায়গায় passport, দেখো তো, কোন ইয়াতে, কোন স্টেঞ্জা? stanza number
3. 2 নম্বর। 3, sir. 3. 4. ও বাবা, এখানে তো আবার Yeah. 3 দেখতেছি না। দাঁড়াও, আমি এখান থেকে না খুঁজে আমার জায়গাতেই যাই। মনে করছিলাম সহজে পাবো, তো ওখানে থেকে আমি এখান থেকেই সহজে পেয়ে যাব, অত দরকার নেই। এখানে যেহেতু আমার কবিতাগুলো আছে এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে 7. ফার্নহিলের ফার্স্ট লাইনেই তো এটা আছে। হ্যাঁ দেখি, আসলে আমরা একটু দেখি যে এখানে এই কবিতা আছে কিনা। কোন কবিতায় বললা, কোন স্ট্যান্জাতে? 3 number. 3। কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? Second line. এই জায়গায়। না Only tearing up your passport in the airport toilet, sobbing as is. এই এটা কি? এটা As his mouth. এটা কি কোনো কম্পারিজন আছে? Oh, sorry. কম্পারিজন খেয়াল করতে হবে। স্যার আমি একটা বলি, হ্যাঁ বলো। as I was green and carefree. হ্যাঁ সেটা তো ফার্ন হিলে আমরা পেয়েছিলাম, তাই না? কিন্তু ওটা একটু খেয়াল করো, ওইখানে দাঁড়াও আসছি আমি একটু। তোমরা যে জায়গায় বলছো আগে আন্ডারস্ট্যান্ডিংটা করতে পেরেছো? আমি শুধু বললাম যে অ্যাজ আছে মানেই যে সিমিলি হবে এমন কোনো ব্যাপার আছে? না অ্যাজ থাকলেই হবে না, না, একটা থাকতে কম্পারিজন খেয়াল হবে। করতে হবে। এইটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো কিনা? দেখো, মানে একটা কবিতাতে পাওনি মানে বুঝতে হবে তুমি বুঝেছো। যে আমরা দেখি যে হোম কবিতায় তুমি পাও কিনা একটাও। লাইক বা অ্যাজ থাকলেই শুধু হবে না। এইখানে একটু খেয়াল করো, দেখো দেখো বলছে ইন দ্য নাইট ইজ বেটার দ্যান আ ট্রাক লোড অফ মেন হু লুক লাইক ইওর ফাদার। এখানে তুলনা আছে কিনা? আছে স্যার। হু লুক লাইক ইওর ফাদার, যাকে তোমার বাবার মতোই দেখতে লাগতেছে। তাহলে কি এখানে একটা কম্পারিজন আছে না? বলো। তাহলে এইখানে কিন্তু আমরা একটা সিমিলির ব্যবহার পেয়েছি, মানে কম্পারিজন থাকতে হবে। তারপরে অ্যাজ লাইক তুমি খুঁজে বার করো, করে ওটা দেখো যে এখানে কোনো কম্পারিজন আছে কিনা। আচ্ছা এখানেও নাই, তার মানে দেখো এখানেও নাই, কারণ কম্পারিজন দুই ধরনের হয়। তাহলে এটা গেল। তাহলে আমরা হোমে কয়টা পেয়েছি? একটা পেয়েছি, তাই না? এখন যেহেতু তুমি ফার্ন হিলের কথা বলছোই, তাহলে আমরা একটু ফার্ন হিল দেখে আসি যে ফার্ন হিলে ফার্নহিলে অনেকগুলা। আচ্ছা দেখি, হ্যাঁ অনেকগুলো যে কোনটা কোনটা হয়, তুমি আসলে যেটা ধরছো সেটা আদৌ সিমিলি কিনা সেটাকে তো আমাকে প্রুভ করতে হবে, তাই না? দেখি এই যে দেখি আমরা, হ্যাঁ ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দিয়ে আছে দেখেন। না ফার্স্টের ওটা না। as I was young and easy, এখানে কোনো কম্পারিজন আছে? কার সাথে? এটা as মানে যেহেতু, এটা হচ্ছে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। এখানে কোনো কিন্তু কম্পারিজন নেই। কম্পারিজন এই জায়গাতে আছে, হ্যাপি as the grass was green, এইটা হলো কম্পারিজন। প্রথমটা কিন্তু কম্পারিজন না, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ তাহলে হচ্ছে কি, দেখো I was happy, কার মতো হ্যাপি? as the grass was green, গ্রিন গ্রাসের মতো। তাহলে শুধু কম্পারিজন থাকতে হবে একটা, শুধু কারণ বোঝালো না। যে as I was ill, যেমন এটা কি আমি সিমিলি বলতে পারবো? যে as I was ill বলা যাবে? I did not go to college বলা যাবে? না স্যার। I was ill, I could not go to college, এটা বলা যাবে না, তাই না? কিন্তু যদি বলি যে as I was ill like a wounded animal, I could not go to college, এখানে তুলনাটা কোন জায়গায় বলো তো? হ্যাঁ লাইক আ ওয়ান্ডেড অ্যানিমাল, তাই তো? আহত কিসের মতো? পশুর মতো। পশুর মতো। একটা আহত পশুর মতো আমি ইল ছিলাম, মানে কি দেখো এখানে জাস্ট আমি as I was ill এটা বললে হয়ে যায়, তাই নাকি? বলো। কিন্তু আমি এটাকে একটু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে একটু
আরো আকর্ষণীয় করা হচ্ছে আই অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু কলেজ, কিন্তু আমি এখানে যুক্ত করলাম কি যে লাইক আ ওন্ডেড অ্যানিমেল। তারপর বললাম মনে করো যে দা আই ওয়াজ মানে হি ওয়াজ ওয়াকিং লাইক অ্যান ওল্ড অ্যান্ড উইক ম্যান। এখানে তুলনাটা কোন জায়গায়? ওল্ড এন্ড উইক ম্যান। তাহলে হি ওয়াজ ওয়াকিং লাইক অ্যান ওল্ড অ্যান্ড উইক, তাহলে একটা কম্পারিজন আছে কিন্তু, হ্যাঁ তাহলে কম্পারিজনটা কিন্তু এখানে খেয়াল করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে আর কথা বলে তাহলে আর বাড়তি লাভ নেই, আছে কি? তাহলে তোমরা প্রথমে এই যে এবিসি থেকে পুরো উদাহরণগুলো একবার করে পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা যে কোথায় কোথায় সিমিলি আছে। তারপর যে কয়টা কবিতা আমি পড়ে ফেলেছি তার কমপক্ষে 2টা করে এক্সাম্পল তোমরা খুঁজে বার করবা, কবিতা এবং কবির নাম সহ দিয়ে সাবমিট করতে হবে, মনে থাকবে? যেমনটা আমি এখানে দিয়েছি যে একটা লাইন এরকম করে দিলা, যেটা একটা লাইন সেটা কোন রাইটারের বা কোন রাইটিং এর, তারপরে এর এক্সপ্লেনেশনটা একটু করার চেষ্টা করবা নিজে থেকে যে কম্প্যারিজনটা কার কার মধ্যে করা হয়েছে এবং এখানে আসলে কি বোঝাতে চেষ্টা করা হয়েছে। তার মানে এইটা আগে ভালো করে পড়বা, এটা করে এটা এই যে অংশটুকু আমি দিয়েছি এটুকু ভালো করে পড়লেই কিভাবে লিখতে হবে তা তুমি বুঝে যাবা। জি স্যার। আচ্ছা এরপর আমাদের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। বলো সংজ্ঞা মুখস্থ করতে হবে। ওরে বাবা পড়তে পড়তে হয়ে যাবে, এই ছেলে মেয়ে নিয়ে খুব বিপদ। যদি তোমার মনে হয় যে মুখস্থ করতে হবে তো মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা আসতে পারে যে হোয়াট ইজ সিমিলি, ব্রিফ কোশ্চেন যদি থাকে, ঠিক আছে? তো ওই জন্য এখন তুমি মুখস্থ করবা নাকি নিজেই লিখতে পারবা সেটা তোমাকে এখন ভাবতে হবে। কেন নিজে লেখা যায় না এটা? স্যার আমাদের তো ব্রিফ কোশ্চেন নেই। হ্যাঁ ব্রিফ কোশ্চেন নাই, কিন্তু ব্রড কোশ্চেনের মধ্যেও যদি তোমার সিমিলির কথাটা আসে তখন তুমি যদি দিতে চাও তখন কি করবা? জি স্যার বুঝতে পারছি। তাহলে তোমাকে হয়তো সংজ্ঞাটা দিতে হতে পারে, যে একটা সংজ্ঞা লিখতে হতে পারে যে এটা একটা সিমিলি। হ্যাঁ তোমার যেহেতু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেগুলো থাকবে সেখানে কিন্তু ফিগার অফ স্পিচ গুলোকে আলোচনা করতে হবে, যে এই কবিতার ভিতরে তুমি কি কি ফিগার অফ স্পিচ পেয়েছো। তখন তোমাকে নিশ্চয়ই প্রথমে সিমিলির সংজ্ঞা দিতে হবে, তারপর লাইনটা দিয়ে বলতে হবে এই লাইনের ভিতরে আমি সিমিলি পেয়েছি, এরকম করে তোমাকে দেখাতে হবে। তো সেই হিসাবে শুধু কি মুখস্থ করলে হবে নাকি বুঝতে হবে ভালো করে? বলো। বুঝতে হবে। কারণ তুমি তোমার সিচুয়েশনটা তো ভিন্ন ভিন্ন হবে, তোমার লাইন তো ভিন্ন ভিন্ন হবে। তুমি যেটা পড়ে গেছো এটা সংজ্ঞা পড়ে গেছো, কিন্তু ওটা যে এক্সপ্লেইন করতে হবে সেই এক্সপ্লেনেশনটা তো ভিন্ন হয়ে যেতে পারে। তো এই জন্য যতটুকু পারো নিজে থেকে লেখার চেষ্টা করো। হ্যাঁ মুখস্থটা অটোমেটিক হয়ে যাবে, পড়তে থাকো অটোমেটিক হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আসি সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে মেটাফোর। সেকেন্ডটার নাম কি বলো? মেটাফোর। হ্যাঁ দেখো মেটাফোর শব্দটি উদ্ভব হয়েছে গ্রিক শব্দ মেটাফোরা থেকে, যা দ্বারা দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা বোঝায়। খেয়াল করো, তাহলে এটাও তুলনা, সিমিলিও তুলনা, এটাও তুলনা, এবং দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। খেয়াল করো বলছে কি দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। তাহলে এখন পার্থক্যটা কোন জায়গায়? এখন আমরা আগে তো হচ্ছে দুইটি জিনিসের মধ্যে কম্পেয়ার ছিল সেম জিনিসের, আর হচ্ছে মেটাফোরে ভিন্ন। এখানেও দুটো জিনিসের মধ্যে তুলনা হবে। আগে তো সিমিলার ছিল আর এবার হবে ভিন্ন। না না কোথায়? আগে ছিল স্যার, এখানে আগেটা হচ্ছে লাইক আর এস থাকবে অবশ্যই, আর এখানে লাইক আর এস থাকবে না। ওটা শুধু না, আরেকটু বুঝতে হবে, ওটা তো আছে, ওটা তো একটা বাহ্যিক ব্যাপার তাই না, যে যে এক্সপ্লিসিট কম্পারিজন। এটাও দেখো দেখো এই যে ডিসিমিলার অবজেক্ট, সিমিলিতে কি ডিসিমিলার অবজেক্ট ছিল না? বলো। জি স্যার। ভিন্ন জিনিস, এখানেও ভিন্ন জিনিস, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওখানে একটা কম্পারিজন বোঝা যাচ্ছিল যে একটা কম্পারিজন করা হচ্ছে, কিন্তু এই জায়গায় কম্পারিজন বোঝা যাবে না, মনে হবে যেন সরাসরি তুলনা করছি। কেমন? যেমন এই উদাহরণটা একটু খেয়াল করো। প্রথমে বলেছিলাম কি ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ, আর এখানে বললাম কি ইউ আর আ রোজ। বললাম কি ইউ আর আ রোজ, তুমি নিজেই রোজ। একদম ডাইরেক্ট করে দেওয়া হয়েছে না, একদম ডাইরেক্ট। হ্যাঁ ইউ আর আ ডগ দিলাম, তাই তো? এরকম করে তাহলে এখানে কি একদম সরাসরি, এখানে কোনো তুলনা বোঝাই যাবে না যেখানে তুলনা করা হচ্ছে। এখানে সরাসরি যাকে তুলনা করব তাকে তাই বলেই আমরা সম্বোধন করব। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হোমটাতে আমরা কিন্তু এরকমটা পেয়েছি, হোম হোম কবিতাতে আমরা এটা পেয়েছি প্রথম লাইনেই মেটাফোরের ব্যবহার। হ্যাঁ জি স্যার, হোম ইজ দ্য মাউথ অফ শার্ক। হ্যাঁ হোমকে কি বলে তুলনা করা হয়েছে বলো? মাউথ অফ দ্য শার্কের মাউথ অফ শার্ক। দেখো হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক, একদম মেটাফোরের ব্যবহার, ঠিক আছে? হোমটা মাউথ অফ শার্ক করে দিয়েছে, তাহলে শার্ক যেমন হিংস্র ডেঞ্জারাস, হোমকেও তেমনি ডেঞ্জারাস হয়েছে।
বলা হয়নি যে হোম ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ দ্য মাউথ অফ আ শার্ক, তখন হয়ে যাবে কি এটা বলো সিমিলি। তাহলে হোম ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ দ্য মাউথ অফ আ শার্ক, এটা হয়ে গেলে সিমিলি। আর বলা হচ্ছে হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক, একদম সরাসরি তুলনা, অতএব এটা হচ্ছে কি মেটাফর। মেটাফর। ঠিক আছে তো? আমরা কি এবিসি থেকে মেটাফর কোন জায়গায় আছে বলতে পারবা কেউ? আমার তো আবার খুঁজতে দেরি লাগবে। 47 পেজ স্যার। 47 পেজ। জি স্যার। আচ্ছা দেখি, ওটা আমি ইতে চলে এসেছি। জি স্যার 47। তাহলে একজন পড়ো দেখি কি বলছে, একজন পড়ো, কে পড়বে? স্যার আমি পড়তেছি। পড়ো, হ্যাঁ দেখো। An implicit comparison between two different things. আচ্ছা এখানে It is a একটু ওয়েট করো, ওখানে একটা শব্দ ছিল এক্সপ্লিসিট, তাই তো? সিমিলিতে কথা ছিল কি এক্সপ্লিসিট। এখানে কি বলছে? ইমপ্লিসিট। এবার পড়ো। It is a compressed form of simile. হ্যাঁ দেখো এখানে খেয়াল করো, তাহলে মেটাফরও এক ধরনের সিমিলি, কিন্তু এটা হচ্ছে কম্প্রেস ফর্ম, কারণ এখানে অ্যাজ বা লাইক দিয়ে কম্পারিজন সেন্সটা সরাসরি দেখানো হয়নি। তাহলে এটাও কি এক ধরনের সিমিলি, কিন্তু এটা হচ্ছে কি সিমিলির কম্প্রেস ফর্ম। তবে আমরা এটাকে দুটো আলাদা করে ভাববো, যে যেটা সরাসরি দিবে তাকে আমরা বলবো কি মেটাফর। Simile. মেটাফর, হ্যাঁ বলো। Lisa is a rose is an example of metaphor, as there is an implied comparison between the color, softness, fragrance, beauty, etc. of the rose and those of Lisa. মানে এইগুলো সরাসরি বলা হয়নি, এটা হচ্ছে ইমপ্লাইড কম্পারিজন, তাই তো? মানে ভিতরে এই শব্দগুলো এসে গেছে, যেমন ইউ আর আ মির্জাফর। তাহলে ইউ আর আ যখন মির্জাফর বলছি, তখন মির্জাফরের কোয়ালিটিগুলো আমি ইমপ্লাইডলি বলে ফেলেছি, আমি শব্দগুলো ইউজ করি নাই। ঠিক আছে তো? এইটা তারপরে it becomes a simile if the comparison is made explicit. Lisa is like a rose. এই যে লিজা ইজ লাইক আ রোজ আর লিজা ইজ আ রোজ, একটা হচ্ছে লাইক ব্যবহার করে এখানে এক্সপ্লিসিট করা হয়েছে, যে তুমি বুঝতে পারছো এখানে কম্পারিজনটা করা হচ্ছে, কিন্তু লিজা ইজ আ রোজ এখানে মনে হচ্ছে কোনো কম্পারিজন করা হয়নি, কারণ কম্পারিজনটা ইমপ্লাইড বা ইমপ্লিসিট আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা যেমন হচ্ছে এই জায়গায় একটা উদাহরণ খেয়াল করো, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, মানে পুরো পৃথিবীটাই একটা স্টেজ। এটা কি মেটাফর। তাহলে পুরো পৃথিবীটাকে একটা নাটকের স্টেজের সাথে তুলনা করা হয়েছে, নাট মানে কি, তাই তো? মঞ্চের সাথে তুলনা করা হয়েছে। অন্যদিকে অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স, আর পৃথিবীর নারী পুরুষ সবাই কি অভিনেত্রী বা অভিনেতা। তাহলে কি মানুষকে বলা হয়েছে কি অভিনেতা অভিনেত্রীর সাথে। তাহলে পৃথিবীকে তুলনা সরাসরি করা হয়েছে স্টেজ হিসাবে, আর মেন এন্ড উইমেনকে বলা হয়েছে কি হিসাবে? অভিনেতা হিসাবে। হ্যাঁ তাহলে কি এগুলো কি মেটাফোরের এক্সাম্পল। এখানেও ইমপ্লাইড একটা কম্পারিজন আছে, যেটা আমরা সরাসরি বুঝি নাই, তাই তো? ইমপ্লাইড কম্পারিজন, কিন্তু কম্পারিজনটা আবার ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট কম্পারিজন। ঠিক আছে তো? সরাসরি বলে দেওয়া হয়েছে, কোনো কম্পারিজনের কোনো স্টাইল বা কোনো সেন্স এখানে ইউজ করা হয়নি। এইটা হচ্ছে ব্যাপার। কি কথা বুঝতে পারছো? তাহলে এখন যদি এই শীট থেকে একটু দেখি, যে অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, এখানে কি বলা হয়েছে দেখো, হিয়ার দ্য ওয়ার্ল্ড ইজ কম্পেয়ার্ড টু আ স্টেজ এন্ড পিপল আর কম্পেয়ার্ড টু অ্যাক্টরস। Shakespeare suggests that life is like a drama where everyone plays their role and makes an entrance, birth and eventually exit, death. তাহলে এক্সিট মানে কি? মৃত্যু, তাই তো? এক্সিট মানে মৃত্যু, আর এন্ট্রেন্স মানে কি? জন্মগ্রহণ করা। তাহলে পৃথিবীতে আসে মানুষ কিসের মাধ্যমে? জন্মের মাধ্যমে। আর প্রস্থান করে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। সেই হিসাবে এটা একটা মেটাফর। তারপরে দিস মেটাফর এমফাসাইজ দ্য টেম্পোরারি এন্ড পারফরমেটিভ নেচার অফ হিউম্যান লাইফ। অন্যদিকে একটু খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো তো কোনো মেটাফর আছে কিনা এই জায়গায়? লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। দেখো লাইফটাকে সরাসরি ডানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে, যেটা দ্যাট ক্যান নট ফ্লাই, যে উঠতে পারে না। যদি কারো স্বপ্ন শেষ হয়ে যায়, বলছি ইফ ড্রিম ডাইজ, হ্যাঁ যদি ড্রিমস ড্রাই হয়ে যায়, তাহলে জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, সে উঠতে পারে না। একইভাবে দেখো তো এই জায়গায় কাকে তুলনা করা হয়েছে এটাতে? Do window break? Juliet is the sun. হ্যাঁ জুলিয়েট ইজ দ্য সান। জুলিয়েট কে তুলনা করা হয়েছে কার সাথে? সানের সাথে। সূর্যের সাথে। হ্যাঁ
সানের সাথে মানে সূর্যের সাথে তুলনা করা। জুলিয়েট সরাসরি সান বলা হয়নি, জুলিয়েট ইজ লাইক দ্য সান, বলা হয়েছে কি জুলিয়েট ইজ দ্য সান। ঠিক আছে তো, তাহলে এইভাবে আমাদের তুলনাগুলো থাকবে। দেখো এখানে বলছি দ্য সান ওয়াজ আ টোডলার, টোডলার মানে বুঝো তো, যে মোটামুটি একটু হাঁটতে শিখেছে, ছোট বাচ্চা যে মোটামুটি একটু হাঁটতে, 6 বছরের বয়সী। হ্যাঁ, তাই বলছে দ্যাট সান ওয়াজ আ টোডলার ইনস্ট্যান্টলি রিফিউজিং টু গো টু বেড, সে সবসময় খেলবে, সে এখন ঘুমাতে যেতে চাচ্ছে না। তাহলে সানও ঘুমাতে যেতে চাচ্ছে না, সে ওরকম টোডলারের মতো। হ্যাঁ, তাই বলছে দ্য সান ওয়াজ আ টোডলার, এটাও কি একটা মেটাফোর। তাহলে কম্পারিজন থাকবে, এটা কিন্তু বুঝতে পারতে হবে। হ্যাঁ, কম্পারিজন থাকবে এবং এখানে লাইক বা ইউজ করা হবে না, মানে অ্যাজ ইউজ করা হবে না, সরাসরি কম্পেয়ার করা হবে, ডাইরেক্ট কম্পারিজন দেওয়া হবে এখানে। ঠিক আছে তো, কিন্তু এবং ইমপ্লাইড এন্ড ডাইরেক্ট কম্পারিজন। আর সিমিলিতে কি ছিল বলো? ইমপ্লিসিট কম্পারিজন, তাই না? ইমপ্লিসিট কম্পারিজন। স্যার, হ্যাঁ বলো। স্যার সিমিলির মধ্যে কি অবশ্যই এস আর লাইক থাকবে? হ্যাঁ, সিমিলিতে অ্যাজ এবং লাইক থাকবে, এখানে পার্থক্যটা। ঠিক আছে, তবে অ্যাজ এবং লাইক থাকলেই কি সিমিলি হবে নাকি কম্পারিজন থাকতে হবে? কম্পারিজন সেন্সটা থাকতে হবে। শুধু সিন্স আর মানে অ্যাজ এবং লাইক থাকলেই যে তুমি বলে ফেলবা তা কিন্তু হবে না, মনে থাকবে তো? আচ্ছা, তো ভেরি গুড। এরপর তাহলে কি বোঝা গেল আপাতত? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখি আমরা দুই একটা আমরা যে কবিতা পড়েছি, এই হোমে কি স্যার এটা কি হইতে পারে দ্য ওয়ার্ডস আর মোর টেন্ডার? না 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 না, ওটা তো তুলনা করেন, ওটা তো সরাসরি বলা হয়েছে যে ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল, কিন্তু কারোর সাথে তুলনা করা হয়েছে ইউ আর বিউটিফুল? বলো। এইখানে একটু খেয়াল করো, এই জায়গাতে একটা আছে, এই জায়গাতেই একটা না কয়েকটা মেটাফোরের ইউজ আছে, দেখি কে বলতে পারে। থার্নহিলের এই জায়গাতে আছে একটা, দুইটা আছে, একটা না দুইটা। স্যার আই ওয়াজ প্রিন্স অফ অ্যাপল টাউন্স, অফ দ্য অ্যাপল টাউন্স। আই ওয়াজ প্রিন্স, আরেকটা হচ্ছে কি আই ওয়াজ, দেখো লর্ডলি, তারপরে দেখো এই জায়গায় বলছে কি যে আই ওয়াজ প্রিন্স, এই জায়গায় বলছে না যে আই ওয়াজ রেসপেক্টেড, হাই রেসপেক্টেড এন্ড ওয়াগন এন্ড আই ওয়াজ দ্য প্রিন্স, প্রিন্সের তুলনা করা আছে। আই ওয়াজ লাইক আ কিং, কিং মানে যে লর্ড, তার মানে কি এখানে একটা কম্পারিজন আছে, তাদের মতো করে তার অবস্থানটাকে বোঝানো হয়েছে। একই ভাবে দেখি এখানে আছে কিনা, এই যে আই ওয়াজ কি, আই ওয়াজ হান্টসম্যান এন্ড হার্টসম্যান আছে না? দেখো আই ওয়াজ হান্টসম্যান এন্ড হার্টসম্যান, তাহলে আমি ছিলাম কি হার্টসম্যান, আমি ছিলাম কি হার্ট, তাহলে কি হার্টসম্যান বা হান্টসম্যান, তাহলে আমি নিজেই, তাহলে কি এটা ডাইরেক্ট কম্পারিজন না? বলো। জি স্যার। তাহলে এগুলো হচ্ছে কি মেটাফোর। ঠিক আছে, এখানে 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 বলো তো এই জায়গায় কোনো মেটাফোর আছে কিনা দেখি। নাও থাকতে পারে, থাকতেও পারে, খুঁজে পাও কিনা দেখি। এখানে একটা সিমিলি আছে, এখানে একটা সিমিলার ইউজ আছে। It was lovely. The high fields high as the house. হ্যাঁ, এই যে fields high as the house, হ্যাঁ আরেকটা আছে সিমিলি। The simple stars as I rode to sleep. এটা তো আমি কারণ বোঝাচ্ছে, যখন বোঝাচ্ছে যে আমি যখন ঘুমাতে যেতাম, এটা কি তুলনা আছে? ফায়ার গ্রিন এই যে ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস, এটা কি সিমিলি? ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু কোনো মেটাফোর 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 আচ্ছা, এখানে তেমন আমরা মেটাফোর পাচ্ছি না। ঠিক আছে তো স্যার, fields high as the house, এটাও তো সিমিলি। হ্যাঁ, এটা তো বলেছি, হ্যাঁ এটা আগে বলা হয়েছে যে এটা সিমিলি। এখানে দুটো সিমিলি পেয়েছি, ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস। ঠিক আছে, এটাও আমরা সিমিলি পেয়েছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্য কি, বোঝা গেছে? এরকম করে যখনই কোনো কিছু পড়বো আমরা চেষ্টা করব যে ফিগার অফ স্পিচ, এই যে এখানে একটা সিমিলি আছে বলতে পারো প্রথম লাইনে।
হ্যাঁ, লাইক আ ওয়ান্ডার হোয়াইট হোয়াইট, উইথ হ্যাঁ দ্য দেখো ফার্ম কে বলেন দা ফার্ম লাইক আ ওয়ান্ডার আর হোয়াইট, তাহলে তো ফার্ম কিসের মতো হয়ে আছে, হোয়াইট একটা ওয়ান্ডারের মতো নাকি, হ্যাঁ জি। এটাকে তুলনা করা হয়েছে। ওকে, তো ভেরি গুড। এরপর আমরা চলে যাব পরবর্তীটায়, সেটা হচ্ছে দেখো এলিগরি, যেহেতু আমরা একটা পড়ি না এখনো, এলিগরি কিন্তু আমরা এখনো পড়ি নাই, অতএব এটা একটু বুঝতে অসুবিধা হবে। দেখো এলিগরি শব্দ, স্যার হ্যাঁ বলো। কনসিট পড়ালে ভালো কি মনে হয়, তুলনার ক্ষেত্রে আরেকটা আছে না আমি কনসিট। সিরিয়ালে যাই, আমরা যেভাবে আসছি সেইভাবে যাই, টেনশন নিও না, আমাদের সিলেবাসে যেভাবে আছে ওইভাবে পড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আসবে, ওটা সমস্যা নেই, টেনশন নিও না, কনসিপ্ট খুব জটিল কিছু না, সিমিলি মেটাফরি, কিন্তু এটা যদি ফারফেস্ট কম্পারিজন হয় তখন সেটা কনসিপ্ট বলা হয়, সেটা আমরা আসবো। ওকে, অ্যালিগরি শব্দটি এসেছে গ্রিক শব্দ, দেখো অ্যালিগোরিয়া থেকে, যার অর্থ অন্যভাবে বলা, ভিন্ন অর্থে কিছু বলা, অন্যভাবে বলা বা ভিন্ন অর্থে কিছু বলা। মানে তুমি ঠিক কোনো একটা গল্প বলবা, সেই গল্পের সরাসরি যে মিনিংটা আছে সেই মিনিংটা না দিয়ে অন্য কিছু বলার চেষ্টা করা হবে, বুঝতে পেরেছো? মানে কোনো একটা গল্প বা কোনো একটা কাহিনী, যে কাহিনীতে গল্পের যে সারফেস মিনিং আছে, সেই সারফেস মিনিং এর বাইরেও কিছু মোরাল বা পলিটিক্যাল বা স্পিরিচুয়াল কাহিনীকে নির্দেশ করা হবে, ঠিক আছে? এমন কোন গল্প এখনো আমরা মোটামুটি পড়ি নাই, এই জন্য একটু বুঝতে একটু অসুবিধা হবে। এখন মনে করো, তবে যদি আমরা ঈশপের গল্পগুলো একটু যাই, ঈশপের গল্পগুলো যেগুলো পড়েছি মনে আছে, ওগুলোকে কি বলা হয় জানো তো? এই গল্পগুলোকে ফেবল বলা হয় না? স্যার বুঝি নাই। ঈশপের গল্প, ঈশপের নাম শুনছো কখনো? ঈশপ শুনছি স্যার, কৃতদাস ছিলেন। বলো। গ্রীসের কৃতদাস ছিলেন। হ্যাঁ, তিনি কি করছেন? তাকে তো আমরা ওইভাবে শুধু চিনি না, তাকে আমরা কি হিসেবে চিনি? একজন গল্পকার, অনেক সাহিত্য, তাই তো, ফেবলস লিখেছেন তিনি, ঠিক আছে তো? মানে আ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ অ্যানিমেল আর ক্যারেক্টার কনভেইং আ মোরাল, ঠিক আছে? তিনি কিছু গল্প কাহিনী বলেছেন, এখানে অধিকাংশ চরিত্র কি বলো, মানুষ না পশু পাখির? পশু পাখি। হ্যাঁ, পশু পাখির। তাহলে পশু পাখির চরিত্র দিয়ে যে মোরালিটিকে রিপ্রেজেন্ট করা হবে সেটাগুলো হচ্ছে ফেবল। আর দেখো এলিগোরিক, অ্যালার্জি হয়ে গেল, দাঁড়াও, নেটের এত সমস্যা। দেখো আ স্টোরি, দেখো এলিগরি কি হতে পারে? এটা কোনো স্টোরি হতে পারে, কোনো পোয়েম হতে পারে, অথবা কোনো ছবিও হতে পারে। দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড টু রিভিল আ হিডেন মিনিং, তাই তো? যা উপরে উপরে আমি যা বলবো আসলে ভিতরে তার অন্য কিছু আছে। দেখো টিপিক্যালি আ মোরাল অর পলিটিক্যাল ওয়ান, বিশেষ করে ধর্মীয়, রাজনৈতিক বা এরকম নৈতিক কোনো বিষয়কে সে নির্দেশ করবে। এখানে একটা গল্পের নাম আছে, যেটা পিলগ্রিমস প্রোগ্রেস ইজ অ্যান অ্যালেগরি অফ দ্য স্পিরিচুয়াল জার্নি। যেমন আমরা যদি একটা গানের কথা বলি, খাঁচার ভিতর অচিন পাখি, এই যে গানটা, এই গানটা তো শুনেছো সবাই নাকি? এটা কি খাঁচার ভিতর অচিন পাখি কি সারফেস মিনিং এ আমরা খাঁচা আর পাখি বুঝবো? বলো না স্যার। তাহলে খাঁচা পাখি, তাই তো? এই যে গানটা, এটা হচ্ছে কি এক ধরনের অ্যালেগরিক্যাল সং, কারণ এর ভিতর দিয়ে হিডেন কিছু মিনিং বোঝানো হয়েছে। সেটা কি? আমাদের বডি এবং আমাদের আত্মা। পাখি উড়ে যাওয়া মানে কি বলো? আত্মা চলে, মারা যাওয়া। পাখি উড়ে যাওয়া মানে, খাঁচা ভেঙে পাখি উড়ে যাওয়া মানে কি? আমার খাঁচা মানে আমার বডি, সেটা ভেঙে পাখি উড়ে যাবে, আত্মা উড়ে যাবে, আমার বডি পড়ে থাকবে, ঠিক আছে তো? তাহলে এইটা হচ্ছে কি একটা অ্যালিগরিক্যাল বিষয়। যদিও আমরা কোনো গল্প টল্প পড়ি নাই, এই জন্য গল্প দিয়ে উদাহরণ তো দিতে পারছি না। এমনকি আমরা কোনো স্টোরিকে যদি দেখি, আমরা বলতে পারি দ্য গিফট অফ দ্য মেজাই, পড়েছি না? জি স্যার। দেখো এখানে যদিও অ্যালিগরির ব্যাপারটা, গিফট অফ দ্য মেজাই অ্যান অ্যালিগরি, হ্যাঁ দেখি এটাকে আমরা অ্যালিগরি হিসেবে ধরতে পারি কিনা। ইয়েস, দেখো এখানে একটু বলেছেন, হ্যাঁ ইয়েস দ্য গিফট অফ দ্য মেজাই ইজ অ্যান অ্যালিগরি। এটা একটা গল্প হলো, এর ভিতরে কিছু বোঝানো হয়েছে। কি বিষয়টা? that uses the story of a young poor couple to symbolize that true wealth lies in selfless love and sacrifice, হ্যাঁ?
অতএব সত্যিকারের সম্পদ নির্ভর করে স্বার্থহীন ভালোবাসা এবং স্যাক্রিফাইসের উপরে, নট ম্যাটেরিয়াল পজিশন। ঠিক আছে তো, এটা কোনো জাগতিক কি বলো অধিকারের উপরে সত্যিকারের সম্পদ নির্ভর করে না। তাহলে এটা কি একটা অ্যালিগরিক্যাল সেন্স এর ভিতরে আছে। কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আর কি গল্প পড়েছি আমরা? দা লাঞ্চন। লাঞ্চনে আসবে না, ওগুলোকে আমরা অ্যালিগরি বলো। দ্য ক্যাট ইন দ্য রেইন, ক্যাট ইন দ্য রেইন সরাসরি অ্যালিগরিক্যাল সেন্স, ওটা একটা ইয়া বোঝাচ্ছে। দেখি তারপর আমরা দ্য ক্যাট ইন দ্য রেইন, তাই তো? জি হ্যাঁ, প্রত্যেকটা গল্পের ভিতরে আমরা অ্যালিগরিক্যাল সেন্স পাবো। ইজ দ্য ক্যাট ইন দ্য রেইন, দেখো এখানে অ্যালিগরি বলা হচ্ছে কি হিসাবে, এখানে কোন এই যে ইমোশনাল না, এটা হ্যাঁ ওই যে আনফুলফিল্ড লঙ্গিং ফর আ মাদারহুড সেই হিসাবে দেখানো হয়েছে, তাই তো? হ্যাঁ, দেখো বলছে ক্যাট ইন দ্য রেইন ইজ অফেন রেড অ্যাজ অ্যালিগরি। যদি সরাসরি অ্যালিগরি না, তারপরে বলছে অফেন এটাকে অ্যালিগরি বলা যেতে পারে উইথ দ্য স্টোরি বলা যাবে আর কি, symbolizing deeper meaning like the wife's unfulfilled longing for motherhood and emotional connection as well as her sense of entrampment, এটাকে বোঝাতে। The cat represents a child she desires, while the rain can symbolize a sterile marriage and the general unhappiness in her life। এই যে দেখো, হ্যাঁ মানে সরাসরি গল্পের পিছনেও আমরা একটা সেন্সকে পাচ্ছি, তাই তো? রেইন দিয়ে বা এগুলো, এটা আসলে অবশ্য সিম্বলের সাথে রিলেটেড, সিম্বল বলেও একটা ব্যাপার আছে, সেটাকে আমরা আসবো। তাহলে অ্যালিগরি বলতে আমরা পুরো স্টোরির ব্যাপারটাকে বুঝতেছি, হ্যাঁ, যে ওটা দিয়ে আমাদেরকে আসলে এই মানে সারফেস যে গল্পটা রয়েছে, সারফেস মিনিং এর নিচেও, তাই তো, আন্ডারলাইং মিনিং হিসাবে আমরা কোনো কিছু বুঝতে চাচ্ছি কিনা, এরকম কিছু যদি পাই তাহলে সেটাকে আমরা অ্যালিগরি হিসাবেই দেখি। বুঝতে পারছো? তাহলে দা গিফট অফ ম্যাজাই শুধু, হ্যাঁ, তাহলে গিফট অফ দ্য বলছে যে বলো তো ফার্নহিলে গ্রিনফিল্ড, যেটা বলো অ্যালিগরির মধ্যে পড়তেছে না? ফার্নহিল, হ্যাঁ, ওটা বললাম যে তুমি অ্যালিগরি সেন্সের ভিতরে আনতে পারবা, কিন্তু অ্যালিগরি সেন্সটা আরো বেশি একটু অন্য ব্যাপারের সাথে যায়। কিছু কিছু সেন্সে আমরা অ্যালিগরি সেন্স আনতে পারছি, ঠিক আছে? মোটামুটি যেখানে আমরা সিম্বলিক বা ডিপার মিনিং পাবো সেখানে অ্যালিগরি অবস্থান করবে, হ্যাঁ, যেটা সরাসরি না বলে একটা গল্পের মাধ্যমে বলবে, ঠিক আছে? তো প্রত্যেকটা গল্প কবিতার মধ্যে অ্যালিগরিক্যাল সেন্স রাইটাররা দিয়ে থাকেন, মনে থাকবে? তাই বলে দেখো, ইন ইংলিশ লিটারেচার an allegory is a figure of speech and a literary device in which character, events or setting represent abstract ideas or moral, political or spiritual concept. An allegory usually operate on two levels. একটা হচ্ছে literal level, যেটা হচ্ছে surface story that appears simple and straightforward, আর হচ্ছে কি symbolic or deeper level where each element stands for a broader, more দেখো philosophical and social truth. অতএব an allegory is a story or poem with a hidden meaning, often teaching a moral or political lesson. এখানে কয়েকটা বলা হয়েছে যে গল্পগুলো তোমরা পড়নি, জর্জ অরওয়েলের স্টোরিটা রয়েছে, ফেয়ারি কুইন রয়েছে অ্যালিগরিক্যাল স্টোরি হিসাবে, হ্যাঁ, লর্ড অফ দ্য ফ্লাইস, প্লেটোর দ্য অ্যালিগরি অফ দ্য কেভ, এগুলো। তারপর আমরা গিফট অফ দ্য মেজাই বা এগুলোকে আমরা ধরতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে আমরা তিনটা পড়লাম, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এরপর আসতেছে এপিগ্রাম। এপিগ্রামটা হচ্ছে ছোট ছোট কিন্তু খুবই কি বলবো বুদ্ধিদীপ্ত কথাবার্তা, ছোট কিন্তু তার ভিতরে অনেক গভীর অর্থ বা তথ্য থাকে, এরকম কিছু বলতে আমরা এপিগ্রাম বুঝবো। যেটা আমরা ফ্রান্সিস বেকনের পড়েছি না ইয়াটা, ওই যে গ্রেট প্লেস, হ্যাঁ, অফ গ্রেট প্লেস পড়েছি তো নাকি? ওখানে দেখবা যে একটা তাহলে তো লাঞ্ছন এটা হইতে পারে। হ্যাঁ বলো। লাঞ্ছন হইতে পারে। লাঞ্ছন কোনটা? দা লাঞ্ছন যে একটা পোস্টে পড়েছিলাম। গল্প তো এপিগ্রাম হবে না, এপিগ্রাম হতে হলে একটা ছোট লাইন হতে হবে, বুঝতে পেরেছো? ও আচ্ছা, এপিগ্রাম কোনো স্টোরি হবে না, এপিগ্রাম হবে কি শর্ট সেন্টেন্স বা সেইং, তাই তো, যেখানে ছোট বিষয় কিন্তু তার ভিতরে গভীর তথ্য লুকিয়ে থাকবে, এরকম আর কি। যেমন হচ্ছে দেখো এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বা লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এরকম ছোট ছোট, হ্যাঁ, যেমন বলেছে কি আমরা ইয়াতে পেয়েছি না, এই যে তোমার অফ স্টাডিজ এ কি সরি অফ গ্রেট প্লেসে কি পেয়েছিলাম, গ্রেট প্লেসে অনেকগুলো লাইন এরকম আছে। হ্যাঁ দেখো, মেন আর ইন গ্রেট, দেখো প্লে গ্রেট প্লেস এ থ্রাইস সার্ভেন্ট, এইটুকুর ভিতরেই একটা এপিগ্রাম, হ্যাঁ, দেখো সার্ভেন্ট অফ দ্য সভরেন স্টেট অর সার্ভেন্ট অফ ফেম। যেমন হচ্ছে অফ স্টাডিজে আমরা পেয়েছি যে কি
দেখো রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এটা একটা এপিগ্রামের উদাহরণ। তারপর সুইট আর দ্য ইউজেস অফ এর আগে উদাহরণটা দেখুন, এর আগে দেখুন ম্যানের, বুঝি নাই, বলো, কথা তোমার ক্লিয়ার হচ্ছে না। ওই ম্যানের একটা উদাহরণ ছিল না, ওটা একটু আরেকটু দেখেন। ম্যানের উদাহরণ বলতে মেন ইন গ্রেট প্লেস, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার এই যে অফ গ্রেট প্লেস ইয়াতে আছে ওখানে। তারপর দেখো কি, আমি এটা মেটাফোর ভাবছিলাম হবে। আর তারপর দেখো মেন, দেখো মানি ইজ আ গ্রেট সার্ভেন্ট বাট আ ব্যাড মাস্টার। মানি কি সার্ভেন্ট হিসেবে ভালো, কিন্তু মানি যদি একবার তোমার মাস্টার হয়ে যায় তাহলে তোমার খবর আছে। হ্যাঁ, তাই বলছি কি, দিস এপিগ্রাম এক্সপ্রেসেস আ মোরাল ট্রুথ অ্যাবাউট ওয়েলথ। মানি ইজ ইউজফুল হোয়েন কন্ট্রোলড বাট ডিস্ট্রাকটিভ হোয়েন ইট কন্ট্রোলস ইউ। হ্যাঁ, মানে যখন তোমাকে কন্ট্রোল করবে তখন কিন্তু খবর আছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন সার্ভেন্ট এন্ড মাস্টার গিভস দ্য লাইন ইটস শার্পনেস এন্ড ব্যালেন্স। তার মানে কি এখানে ছোট্ট একটা কথার ভিতরে একটা সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, এরকম বিষয়টাকে বলা হচ্ছে কি, আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সবগুলোই কি এক একটা এপিগ্রাম, তাই তো? তাহলে এপিগ্রামের ইয়াটা কি দাঁড়াচ্ছে ইন ইংলিশ? দেখো বলছে কি, সাহিত্যে এমন একটি সংক্ষিপ্ত বুদ্ধিদীপ্ত প্রায়ই রসিক উক্তি বা কবিতা যা কোনো সত্য চিন্তা বা অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে প্রকাশ করে। অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করাই হলো এর মূল বৈশিষ্ট্য। In literature, an epigram is a short, clever and often humorous saying or a poem that expresses a single thought and observation in a striking way. It is known for its brevity, wit, দেখো সংক্ষিপ্ততা না, brevity মানে উইট, মানে সংক্ষিপ্ততা, উইট মানে কি বুদ্ধিদীপ্ততা, and surprising twist at the end. twist মানে কি একটা, মানে কি বলবো, বিশেষ, মানে কি বলবো, বাক বলা হয়, মানে কি অর্থের সাথে একটা বিশেষ হিডেন মিনিং এটা। তাই বলছি দেখো এই জায়গায় লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং পোপ ওয়ান্টস, এটা হচ্ছে অ্যান এসে অন ক্রিটিসিজম বাই আলেকজান্ডার পোপের লেখা। তিনি বলছেন কি, পোপ ওয়ান্টস দ্যাট আ স্মল অ্যামাউন্ট অফ নলেজ ক্যান লিড টু ওভার কনফিডেন্স অ্যান্ড মিস্টেক। হ্যাঁ, যে অল্প বিদ্যা মানুষের মধ্যে ওভার কনফিডেন্স তৈরি করে এবং সেটা মানুষের মধ্যে ভুল নিয়ে, মানে ভুল সৃষ্টি করায় আর কি। দিস লাইন ইজ শর্ট। হ্যাঁ বলো। নলেজ ইজ একই যদি বলি তাহলে এটা মেটাফোরের মধ্যে পড়বে না, আবার তো এপিগ্রামের মধ্যে পড়তেছে মনে হয়। হ্যাঁ, তোমার মেটাফোর তো এপিগ্রামের মধ্যে আসতে পারে যদি তোমার হিডেন মিনিং তুমি বোঝাতে চাও, হতে পারে না? তাহলে স্যার কিভাবে, মানে কোনটা জিজ্ঞেস করলে যে না আলাদা করার ক্ষেত্রে আর কি, মেটাফোর আর এপিগ্রামের মধ্যে এক লাইনের ভিতরে, এক সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ফিগার স্পেস থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একের অধিক ফিগার স্পেস থাকতে, ওর ভিতরে পার্সনিফিকেশন থাকতে পারে, সিমিলি থাকতে পারে বা মেটাফোর থাকতে পারে। সিমিলি মেটাফোর তো একসাথে হবে না, হয় সিমিলি নাই মেটাফোর হবে, সেটাই আবার এপিগ্রাম হতে পারে। ঠিক আছে, তো ওটাই সিম্বল হতে পারে। এই যে অ্যালিগরি বললাম, অ্যালিগরির মধ্যে সিম্বলিজমও থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, অতএব একই সেন্টেন্সের ভিতরে অনেকগুলো বিষয় থাকতে পারে, অতএব ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি যতগুলো খুঁজে বের করতে পারো, যতগুলো সেন্স তুমি এর ভিতর থেকে আনতে পারো, ততই তোমার জন্য মানে কি আন্ডারস্ট্যান্ডেবল হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে শর্ট বাট হ্যাভিং আ ভেরি ডিপ মিনিং, নাকি এরকম শর্ট সেইং গুলোকে আমরা বলবো হচ্ছে এপিগ্রাম। এরপর হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা প্রায়ই আমরা পেয়ে থাকি। দেখো পার্সনিফিকেশন মানে হচ্ছে পার্সন থেকে আইএফওয়াই মিলে হচ্ছে পার্সনিফাই। পার্সনিফাই থেকে এসেছে পার্সনিফিকেশন নাউনটি, যার অর্থ হলো কি, যে কোনো বস্তু, ধারণা বা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকে, অব্যক্তিবাচক যে কোনো কিছু, সেটা বস্তু হোক বা কোনো প্রাণী হোক, তাকে যদি আমরা ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী আরোপ করি তাহলে সেটাকে বলা হবে কি পার্সনিফিকেশন। খুব সহজেই পার্সনিফিকেশন একটা উদাহরণ বলো তো ফার্নহিল থেকে। এখানে কাকে পার্সনিফাই করা হয়েছে? ফার্নহিলে টাইমকে স্যার, হ্যাঁ, টাইমকে পার্সনিফাই করা হয়েছে। তেমনি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, মনে আছে? জি স্যার। কাকে রেসপন্সিবিলিটিস স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, হর্সকে, হ্যাঁ হর্সকে পার্সনিফাই করা হয়েছে, তাই না? হর্সকে বলছে না যে হর্স কেন বুঝতে পেরেছে যে আমি এখানে কেন থামলাম। এটাতে একটা মানুষ পারে, পশু তো পারা সম্ভব না, কিন্তু কবি তাকে পার্সনিফাই এখানে করেছেন। ঠিক আছে, তো হোমকে পার্সনিফাই করা হয়েছে কারণ হোম আমাকে তাড়িয়ে দিচ্ছে না, বলো? হ্যাঁ, হোমকে পার্সনিফাই করা হয়নি। দেখো হোম কি করছে, তা বলছে দ্য হোল সিটি রানিং। হোল সিটি রানিং মানে কি পুরো শহর দৌড়াচ্ছে। তাহলে কি শহর কি, এখানে শহর কি পার্সনিফাই হয়ে গেছে না, বলো? হ্যাঁ, মানুষের কোয়ালিটি দান করবে এমন কোন বিষয়কে, দেখো হোয়েন হোম ওয়ান্ট লেট ইউ স্টে, যখন বাড়ি তোমাকে থাকতে দিবে না। বাড়ি কি কখনো তোমাকে থাকতে দেয় না, এরকম ঘটনা ঘটে, বলো?
না স্যার। তাহলে এখানে এমন ভাবে বাড়িকে তুলনা করা হয়েছে যেন বাড়ি নিজেই একটা পার্সন, বাড়ি তোমাকে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, তাহলে বাড়িকে এখানে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। এখানে হোম বলতে বাড়ি হতে পারে, কান্ট্রি হতে পারে, সেটা আমরা অন্য মিনিং এ আসবো। একই লাইনের ভিতরে অনেকগুলো মানে ফিগার অফ স্পিচ কিন্তু আমরা পেতে পারি। সবগুলো শেষ করার পর আমরা এরকম ভাবে খুঁজবো যে কোনটার ভিতরে পাচ্ছি। দেখো এই যে হোম চেজেস ইউ মানে কি? হোম তোমাকে তাড়াচ্ছে। হোম কি তাড়াতে পারে? বলো। চেজ মানে কি? পিছনে তাড়া করা। তাহলে এখানে কি হোমকে কি মানে কি করা হয়েছে? বলো। পার্সনিফাই। ঠিক আছে। তারপরে আর কি কবিতা এখানে খুলেছিলাম আমরা? হোম ফার্নহিল। ফার্নহিলে হ্যাঁ স্যার প্রেয়ার ফর মাই ডটার। হ্যাঁ, প্রেয়ার ফর মাই ডটারে কেটা আছে? বলো। স্টর্ম ইজ হাউলিং। না কাকে চার্জ দিয়া? হ্যাঁ, হাউল পার্সনিফাই। কাকে পার্সনিফাই করা হয়েছে? দ্য স্টর্ম ইজ হাউলিং। স্টর্ম ইজ হাউলিং। হাউলিং তো ফার্নহিলে যে একটা হ্যাঁ, আই শুড হিয়ার হিম ফ্লাই। এই হিম বলতে কাকে বোঝানো হচ্ছে? মুন। হ্যাঁ, মুনকে বোঝানো হচ্ছে। মুন। হ্যাঁ কোন জায়গায় পেয়েছো এটা? স্যার লাস্টের দিকে। মানে কি কোন কবিতার? ফার্নহিল। ফার্নহিল কবিতার মুনকে দেখি তোমার এখানে কিনা। হ্যাঁ, মুন সান এগুলো তো পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মুন সান, তারপরে পশু পাখি করা হয়নি? বলো, আমার সাথে গান করছে ফক্স আছে না? হ্যাঁ, ওটা ল্যাম্প হোয়াইট ডেজ। তারপর হচ্ছে কি দাঁড়াও, দেখো এই যে টাইম উড টেক, টাইম তো পার্সনিফাই করা হয়েছে এখানে, টাইম নিয়ে তো কথা না। দেখো আই শুড হেয়ার হিম ফ্লাই, কে উঠছে? এই যে হ্যাঁ, আই শুড হেয়ার হিম ফ্লাই, কি করতে? উইথ দ্য হাই ফিল্ডস, হাই ফিল্ড নিয়ে উঠতে দেখেছি কাকে? এই যে মুনকে, তাই তো? এটা অবশ্যই আছে। তারপরে একটু মিউট রাখো। তো এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, তো এরকম ভাবে প্রত্যেকটা কবিতাতে আবার একটা রয়েছে স্যার। কোথায়? সান গ্রিউ রাউন্ড দ্যাট ভেরি ডে। সান গ্রিউ রাউন্ড, তাই তো? জি। এটা কোন জায়গায়? এটা হচ্ছে ওই যে ফার্নহিলের ফার্স্ট পেজের লাস্টের দিকে। এই যে দা সান গ্রু রাউন্ড, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, তারপরে এখানে দেখো দা ফার্ম লাইক আ ওয়ান্ডারার। হ্যাঁ, দা কক অন হিজ শোল্ডার, কি করছে? কক তার শোল্ডারে করে, দেখো মানে এই যে ফার্ম কি করছে? কককে শোল্ডারে করে নিয়ে আসছে। এটা কি পার্সনিফাই না? বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে ফার্মকে পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা, দেখো এরকম ভাবে অনেক খুঁজে পাবা তোমরা পার্সনিফিকেশন, সেটা নিয়ে সমস্যা না। স্যার হ্যাঁ বলো। স্যার অনেকগুলো আছে। হ্যাঁ, এরকম তুমি খুঁজে পাবে। তুমি যখন শিখেছো বা মাথায় যখন আসছে, তখন তুমি পার্সনিফিকেশন এরকম ভাবে খুঁজতে শুরু করলে পেয়ে যাবে। যেমন আমরা এই যে এলিজিবিলিটি না কান্ট্রি চার্জ ইয়ার অ্যাম্বিশনকে করা হয়েছে না? অ্যাম্বিশনকে বলছে তুমি মক করো না, ঠিক আছে তো? এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণগুলো আমি বলছি না, তোমরা একটু নিজেরা পড়ে নিবা। দেখো যে টাইম লেট মি হেল এন্ড ক্লাইম, এখানে তো টাইমকে পার্সনিফাই করা হয়েছে। যে মাই লিটল হর্স, হ্যাঁ, রবার্ট ফ্রস্টের ওখানে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো মেটোনমিটা এখন বোঝাবো না, কারণ আমাদের একটু টাইমের শর্ট আছে, কারণ এটা একটু গভীরতা লাগবে। কারণ মেটোনমি অনেক সময় মেটাফোরের সাথে মিলে ফেলতে পারো, এই জন্য একটা কবিতার অংশ পড়িয়ে তারপর আমাকে বোঝাতে হবে এটা, ঠিক আছে? তাহলে এই যে পাঁচটা আমরা পড়লাম, এখন কোনটা কোনটা পড়লাম বলো একটু, একজন একটু বলো। সিমিলি, মেটাফোর, এপিগ্রাম, অ্যালেগরি আর পার্সনিফিকেশন। অ্যালেগরি, এপিগ্রাম, হ্যাঁ, পার্সনিফিকেশন পড়েছি। আমি যে উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণ বাদ দিয়ে, আমি যে উদাহরণ দিয়েছি এই উদাহরণগুলো বাদ দিয়ে যেখান থেকে খুশি তুমি প্রত্যেকটার জন্য দুটা করে উদাহরণ সহ সংজ্ঞাটা একটু লিখতে হবে। ঠিক আছে তো? সবাই করবা কি? প্রথমে লিখবা সিমিলি, দিয়ে সিমিলির ডেফিনেশন লিখবা, ডেফিনেশন লিখে নিচে দুটা করে উদাহরণ লিখবা সবাই, এক্সাম্পল। ঠিক আছে তো? এবং যদি পারো এক্সাম্পলগুলো একটু এক্সপ্লেইন করে দিবা যে কিভাবে তারা সিমিলি হলো বা মেটাফর হলো।
ঠিক আছে? এটা তোমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারো, যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করতে পারো, কিন্তু করবা মানে আমি যে উদাহরণ দিয়েছি এগুলো বাদ দিয়ে, কিন্তু মনে থাকবে তো? স্যার, হ্যাঁ বলো। জি স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। ওই যে স্যার এলিগরি লিটারেরি টার্ম, ওটার এক্সাম্পল হিসেবে কি আমি জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফ্যান্ট ওইটা নিতে পারি? হ্যাঁ অবশ্যই নিতে পারো, শুটিং অ্যান্ড এলিফ্যান্ট নিতে পারো। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট নিতে পারো স্যার ওটাই আর কি। আচ্ছা, এবং কিভাবে এটা অ্যালেগরি এটা কিন্তু একটু বোঝাই দিতে হবে আমাকে, ঠিক আছে? তো মানে একটু এক্সপ্লেইন করবা, নিচে 2-3 সেন্টেন্সে করলেই হবে। স্যার এই লিটারেরি টার্মস থেকে কোশ্চেন কেমনে আসবে, মানে আগে কিভাবে আসতো? কোশ্চেনের কথা ভাবার কোনো দরকার নেই, আমি তোমাকে লিটারেরি টার্ম বুঝতে বলেছি, তুমি লিটারেরি টার্ম বুঝবা। তারপরে আগে কিভাবে আসতো সেটা তোমার বুঝে লাভ নাই, তোমার কিভাবে আসতে পারে সেটা যখন আমি আলোচনা করবো তখন বুঝবা, ঠিক আছে? তো কোশ্চেনের কথা শেখার সময় তোমরা কোশ্চেনের কথা ভেবো না প্লিজ, তোমরা আগে শেখো, বোঝো, সব বুঝে যাবা। আচ্ছা স্যার, শুধু কোশ্চেন, হাই রে বাবা। হ্যাঁ, আগে কোশ্চেনের কথা ভেবে তোমরা কনজেস্টেড করে ফেলতেছো, ওরকম ভাবার কোনো দরকার নেই। না আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি হলো? সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, এপিগ্রাম এবং পার্সনিফিকেশন, সংজ্ঞা, সাথে কি দুটা করে এক্সাম্পল আর সাথে এক্সপ্লেনেশন। আচ্ছা, আমি এখানে লিখে দিব, তোমাদের হোমওয়ার্কে একটু ভালো করে বুঝে নিবা। এবং প্রথমত যে কবিতাগুলো পড়েছো সেই কবিতার উপর ভিত্তি করে খুঁজবা, তারপরে যদি না পাও বাইরে থেকে খুঁজে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আমি শীটটা দিয়ে দিব, এই শীটে যেগুলো আছে ওইভাবেই তোমরা একটু করবা আগে, কারণ এখানে বর্ণগুলো একটু এলোমেলো লাগতেছে বা ইয়া আছে, তোমরা ওখান থেকে পড়লে আরো একটু গুছিয়ে পাবা, ঠিক আছে? ওকে, তো আজকে এখানে একটু রাখতে হচ্ছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে বাই। আগামীকাল তো ক্লাস আছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, সো গুড নাইট, বাই।